বর্তমান এদিককার পরিস্থিতি ঠান্ডা হয়েছে বেশ খানিকক্ষণ। রিয়ানকে নিয়ে অফিসের দুজন কর্মচারী হসপিটালে ছুটেছে। বাহিরের বৃষ্টি আরেক দফা থেমেছে ইতিমধ্যে। আকাশরা যখন কটেজে ফিরল সবাই, তখন রাতে 3:30 বাজে। সবাই ভিজে দাঁড়কাক হয়ে আছে। সৌমিকেও সাথে নিয়ে এসেছে। মেয়েটার এই শারীরিক অবস্থায় একা ছাড়তে মন দিচ্ছিল না কারোরই। ফেরার সময় স্থানীয় ক্লিনিকে গাইনি ডাক্তারের চেক আপ করিয়ে তাকেও সাথে এনেছে। সৌমিকে ওপরের ঘরে পৌঁছে দিয়ে এসে বোনের কাছে বসল শিয়া। জ্বর জ্বর শরীর, চেঞ্জ করতে হবে না তো নাকি? জ্বর এসেছে তো। প্রিয়া এদিক ওদিক তাকালো। আকাশরা এখনো বাইরেই গাড়ি পার্কিং করে সম্ভবত কথা বলছে নিজেদের মধ্যে। বোনের মুখের ভাষা পড়তে পারে শিয়া। জানালো পুলিশকে স্ট্রেস হয়েছিল, সেসব নিয়ে কথা বলছে বাহিরে। সৌমি হাঁটুতে মুখ গুজে মেরে বসে আছে বিছানার ওপর। এই ঘরটা রিয়ানের, সে সেটা জানে। শিয়া তাকে অন্য রুমে নিতে চাইল, নিজে থেকে এসেছে সেই রুমে। এমন তো নয় আজ প্রথম এই ঘরে, এই বিছানায় এর আগেও রাত কাটিয়েছে তারা। দীর্ঘশ্বাস ফেলল সে। বিছানার উপর ছড়িয়ে আছে প্রিয়ার ছবি। এগুলো রিয়ানের আলমারি থেকে পেল সে। কান্না পাচ্ছে আচমকা। আজ যে সে বিবাহিত হয়ে গেল ভাবা যায়? কখনো কি ভেবেছিল তার বিয়ে হবে, তার গর্ভে একটা অস্তিত্ব বেড়ে উঠবে? তাও আবার রিয়ানের। ভেবেছিল কি না তো স্বপ্নেও না, কিন্তু হয়েছে সেটাই। নিয়তি তাকে আজ কোথা থেকে কোথায় টেনে নিয়ে এসেছে। বিয়ে হলো, প্রথম রাতে স্বামী হাসপাতালে কাতরাচ্ছে। নিজের করা পাপের শাস্তি স্বরূপ। স্বামী নিজেও কি শাস্তি পাচ্ছে না? পাচ্ছে তো। এ জীবনে সে তো অভ্যস্ত না, একদম না। জন্মের পর মাকে হারিয়েছে, ঠিক মতো তো চেহারাটাও মনে নেই। ছোটবেলায় প্রথম যেদিন বাবার সাথে অন্য এক মহিলাকে দেখেছিল ঘনিষ্ঠ অবস্থায়, তার নানি বলেছিল এটা নাকি তার মা হবে, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। প্রায় রোজ একজন মহিলাকে নিয়ে হাজির হতো তার বাবা। বড় হলো, বুঝতে শিখলো, বাবার উপর রাগ হলো না, কারণ ততদিনে তাকে এই জীবনে ঠেলে দিয়েছিল তার বাবা। টাকা পয়সা নষ্ট করেছিল তার জীবনটাও। আজ যেমন তার মা থাকলে এই জীবন লিড করতো না সে। না, বোধ হয় সে তো মা হতে যাচ্ছে, অথচ এটা খুশি হয়ে ঘটা করে জানানোর মতো কেউতে নেই তার জীবনে। এই সন্তানের বাপ যে সে সুযোগ পেলে সন্তান সহ তাকে খুন করতে দুবার ভাববে না। আজ যেমন মারধর করে ফেলে এসেছিল রাস্তায়, তার কি মান সম্মান নেই, আত্মসম্মান নেই? আছে তো, হাজার গুণ আছে। সে যদি সে আগের স্বামী হতো, আর 2 মাস আগের স্বামী হতো, রিয়ানের একটা চরের বদলে তার বুলেটের 10টা গুলি ঠুকে দিত রিয়ানের মাথায়। রিয়ানের গোটা বংশ নির্বংশ করে পাড়ি জমাতো আবার অন্ধকারের পথে। কিন্তু আজকের স্বামী আর আগের সে অবুঝ অধ্যত্বতায় ডুবে থাকা নোংরা মন মানসিকতা চরিত্রে মেয়েটি নেই। আজ সে একজন পরিপূর্ণ নারী, তার গর্ভে তার সন্তান। সে আজ একটু বেহায়া না, একটু না, অনেকটা বেহায়া। সে একটা সংসার চায়, নিজে যেটা পায়নি তার সন্তানকে সেটা দিতে চায় সে। রিয়ানকে ফিরিয়ে আনতে চায় অন্ধকার থেকে। একটা ছোট্ট সংসার সাজানোর স্বপ্ন দেখে সে এই সন্তানটির অস্তিত্ব জানার পর থেকে। চোখ দিয়ে নোনা জলের বন্যা বয়ে গেল। স্বামী নিজের পেটে হাত রাখলো, হু হু করে কেঁদে ফেলল। প্রিয়া শাওয়ার নিয়ে চুল শুকিয়ে নিয়েছে। শিয়া এসে খাবার খাইয়ে ঔষধও দিয়ে গিয়েছে। স্বামীকে ওদিকে খাইয়ে দিয়েছে। মেয়েটার শরীর ভয়াবহ দুর্বল। আজ আর একটু ওদিক সেদিক হলে খুব বড় ক্ষতি হয়ে যেত বাচ্চাটার। ডাক্তার তো বললেন মিসক্যারেজ হওয়ার তীব্র সম্ভাবনা ছিল। রাতুল, রাকিব সহ অয়ন, আকাশ সকলেই যার যার ঘরে এসেছে। ঘড়ির কাঁটা নিজের বেগে ঘুরছে। ঘরময় পায়চারি করছে প্রিয়া। আকাশ তো আসলো না আর একবার। আবার রেগে আছে কিনা, নাকি শরীর খারাপ করলো মানুষটার ওপর। আজ যা ঝড় গিয়েছে তার জন্য সব। সে যদি বোকার মতো রিয়ানের সাথে না যেত, আজ এমনটা হতো না হয়তো বা।
পুরো বাড়ি নিস্তব্ধ লাগছে, ক্লান্তিতে সকলেই বিছানায় গা এলিয়ে দিয়েছে হয়তোবা। প্রিয়া কয়েকবার এগিয়ে গেল আকাশের দরজার সামনে, নক করবে কিনা বুঝে উঠতে পারল না, তবে দরজায় হাত রাখা মাত্র খুলে গেল সেটা। ঘরের ভিতর ঘোর অন্ধকার, ঘরময় সব আসবাবপত্র প্রায় কালোই। দরজা ঠেলে ঘরে উকি দিতেই বাইরের সরু আলোতে দেখলো আকাশ বিছানায় শুয়ে আছে, গায়ে এখনো সেই ভেজা জামা কাপড়গুলোই। প্রিয়া জলদি কাছে চলে আসলো, বিছানায় বসে ঝুঁকলো আকাশের দিকে, কপালে হাত ঠেকালো। জ্বরে গাটা পুড়ে যাচ্ছে একেবারে। আলো জেলে এসে বসতেই দেখতে পেল জ্বরের তীব্রতায় রক্তিম হয়ে যাওয়া ফর্সা পুরুষালী সুদর্শন মুখটা। জ্বরে গা পুড়ছে, ডাকেননি কেন কাউকে? ভেজা কাপড় পাল্টাননি কেন? আকাশ নিভু নিভু চোখ মেলতেই প্রিয়া দ্রুত হাতে ভেজা শার্টের বোতামগুলো খুলে দিল। উঠুন, পাল্টাতে হবে সব। আকাশ উঠে বসল। প্রিয়া আলমারি খুলে জামা কাপড় শুকনো এনে হাতে ধরিয়ে দিল। আসুন, বাথরুম অবধি নিয়ে যাচ্ছি, পাল্টে নিন। তারপর রাতে খেয়েছেন? দুদিকে মাথা নাড়ল আকাশ। খায়নি সে। প্রিয়ার মুখে অভিমান জমলো, চোখ রাঙালো। পাক্কা গিন্নির মতো লাগছে মেয়েটাকে, বউ বউ লাগছে। কেমন শাসন করছে তাকে। প্রিয়া ধীরে সুস্থে আকাশকে বাথরুম অবধি নিয়ে গেল। আকাশ যেন বাধ্য ছেলে, ভেজা কাপড় ছেড়ে বেরিয়ে এলো। আপনি বসুন, আমি খাবার নিয়ে আসি। কথাটা বলে ছুটতে যেতেই কোমর পেঁচিয়ে ধরল আকাশ। প্রিয়াকে টেনে এনে মুখ ডুবালো মেয়েটার বুকে। প্রিয়াকে অবাক করে দিয়ে কেঁপে উঠল সে। প্রিয়ার বুঝতে বাকি রইল না মানুষটা কেঁদে ফেলেছে। নরম হাত দুটো চেপে ধরল আকাশের মাথাটা। আকাশ ধীর কণ্ঠে বলল, আজ কি হয়ে যেতে পারতো সেটা যতবার মনে পড়ছে আমার মরে যেতে ইচ্ছে হচ্ছে পাখি। তোমাকে যদি হারিয়ে ফেলতাম কোথায় পেতাম আমি? আকাশের আকুল কণ্ঠস্বরে বরাবরের মতো বুকের বাম পাশটা দুমড়ে মুচড়ে উঠল। এরকম হতোই না। আমার ওপর বিশ্বাস নেই আপনার? বেঁচে থাকতে আমি অন্যের হব আপনি ছাড়া? এ হয় না। আর কতবার বলবো এটা আমি? আকাশ শান্ত হয় না, হতে পারছে না কিছুতেই। সব কিছুর জন্য ক্রমাগত নিজেকে দোষী মনে করছে। কেন মেয়েটার সেভ করতে ব্যর্থ হলো সে এই ভাবনা কুরে কুরে খাচ্ছে তাকে। আমি তোমাকে হারাতে পারবো না কিন্তু। প্রিয়া আকাশের কথার উত্তর স্বরূপ সাহস করে এক কাজ করে বসল। মাথা ঝুঁকিয়ে চুমু খেলো আকাশের তপ্ত ললাটে। আকাশ রক্তিম চোখে তাকালো প্রিয়ার দিকে। মুখটা কেমন উদ্ভ্রান্তের মতো লাগছে তখনও। একটা মানুষ কতটা হারানোর ভয় পেলে এমন হয়ে যেতে পারে বোঝো প্রিয়। নিজের বোনকে দেখেছিলে, আকাশও কি একই ভয় পায়নি? পেয়েছে তো, নাহলে আকাশ এহনাজের মতো পুরুষ বাচ্চাদের মতো অসহায় হয়ে কাঁদে। প্রিয়া আকাশের মুখ নিজের ছোট্ট হাতের আঁচলায় নিল, ভীষণ আদুরে গলায় বলল, আজ এই মুহূর্তে বিয়ে করবেন আমাকে, বউ করবেন আপনার, পূর্ণতা দিবেন এই ভেসে থাকা বেনামী সম্পর্কের বউ হতে চাই আপনার। মিস প্রিয়া নিশা রহমান থেকে মিসেস আকাশ এহনা চৌধুরী হতে চাই, করবেন বউ? আকাশের নিভু নিভু চোখের দৃষ্টি স্পষ্ট হলো। প্রিয়া হাঁটু ভেঙে আকাশের সামনে বসে পড়েছে। আকাশ ঝুঁকে তাকালো প্রিয়ার দিকে, হালকা কণ্ঠে শুধালো, হবে বউ আজই? যদি বলি এখন, কবুল আপনাকে। আকাশ দুহাতে খামছে ধরে প্রিয়ার বাহু এক প্রকার ছিটকে এসে প্রিয়া পড়ে আকাশের বুকে। আকাশ উন্মাদের মতো চুমু আঁকে প্রিয়ার কাঁধ কণ্ঠদেশে। কপালে কপাল সে বলল, সত্যি রাজি তুমি? আজই হবে বিয়ে, আজই বিয়ে হবে পাখি। আর এক মুহূর্ত আমি তোমাকে আমার থেকে দূরে রাখতে পারবো না। তোমাকে নিজের নামে হালাল না করেও মরে শান্তি পাবো না পাখি। করব বিয়ে। সবাইকে ডাকছি, কাজী আনতে বলছি, আজই হবে বিয়ে। আজই আকাশ এহনা চৌধুরী তোমাকে নিজের করে নেবে, আজই। কারোর চোখে এখনো ঘুম এসে পৌঁছায়নি। সারাদিনের ধকল আর কাদা মাখা শরীরে শাওয়ার নিয়ে ফ্রেশ হতে হতে অনেকটা সময় চলে গিয়েছে। তবে আয়োজন করে শুতে গিয়েছে সবাই। অয়নশিয়াকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বোনের চিন্তায়। সারাদিন কি অবস্থায় না হয়েছে। শিয়া কাঁদছিল এতক্ষণ, এখন থেমেছে, তবে ক্ষণে ক্ষণে ফুপিয়ে উঠছে।
ওদিকে রাকিবদেরও তাই। রাতুলকে খানিক আগেই রিয়ানের হাসপাতাল থেকে কল করা হয়েছিল। এখন সুস্থ আছে, তবে হাসপাতালে থাকতে হবে কয়েকটা দিন। রেদওয়ানের চোখে রাজ্যের ঘুম, কিন্তু কালকের প্রেজেন্টেশনের ফাইলটা রেডি না করলেই নয়। শুধু রাকিবে ঘুমিয়েছে বলতে গেলে, তবে সেটা 20 মিনিটের বেশি হয়নি। গভীর নিশুতি রাতে কটেজের আশেপাশে ঝোপঝাড়ের ঝিঝি পোকাসহ হাজারো পশু পাখির আওয়াজ কানে এসে বাজছে। বৃষ্টি খানিকটা কমেছে। সমী বারান্দায় বসে ঘোর অন্ধকারের সে বৃষ্টির টুপটাপ শব্দ শুনতে ব্যস্ত। আচমকা সবারই নিজের ধ্যান ভাঙল আকাশের কণ্ঠ। বন্ধ দরজার বাইরে থেকে আকাশের ডাক কানে এসে বাজছে। আজকের দিনের ভয় সবার মধ্যে এখনো বিদ্যমান, সুতরাং হুড়মুড়িয়ে বেরিয়ে আসতে সময় লাগলো না কারোরও। রাকিবের কাঁচা ঘুম ভেঙে ওই প্রথম দৌড়ে এলো, বাকিরাও একে একে বেরিয়ে এলো বইকি। আকাশ করিডোরে দাঁড়িয়ে সবাই বের হতেই হাত বাড়িয়ে সুইচ বোর্ড চিপে করিডোরে আলো জ্বালালো। আকাশের ঘরের দরজায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে প্রিয়া। অয়ন সবার আগে আকাশের দিকে ছুটল। এরকম হাঁকডাকের কারণ কি হতে পারে সবাই অধীর আগ্রহে চেয়ে আছে। অয়ন ব্যস্ত কণ্ঠে শুধালো, কি হলো ভাই, কোনো সমস্যা? আকাশ খেয়াল করলো কটেজের সকলেই এসেছে। সৌমির দুর্বল শরীর চিন্তিত মুখে এসে দাঁড়িয়েছে শিয়ার পাশে। এক এক করে সবার মুখে তাকে আকাশ রাশভারী কণ্ঠে বলল, আমি প্রিয়াকে বিয়ে করতে চাই। খানিক দম নিয়ে পুনরায় বলল, এবং সেটা আজই। আকাশের কথায় মুখ সাহসী করলো সকলে। ওদিকে প্রিয়া মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে হুট করে এমন সিদ্ধান্ত নেয়ার কারণ বুঝল না কেউই। অয়ন ভাইয়ের কাঁধে হাত রেখে ঠান্ডা গলায় বলল, তা না হয় বুঝলাম, কিন্তু হুট করে? অয়ন কথা শেষ করতে পারে না। আকাশ নিজের কাঁধে সোয়ানো ভাইয়ের হাতে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, আজ না হয় কিছু হয়নি, একই ঘটনার পুনরাবৃত্তি যে বাস্টারটা ঘটাবে না তার কি গ্যারান্টি? ও না করলেও নিলয় তালুকদার আছে ওর সাথে। ও তো পিছু সহজে ছাড়ার মানুষ নয়। তাছাড়া আমি 2 বছর এরকম দ্বিধাদ্বন্দ্ব মাথায় নিয়ে ওকে হারিয়ে ফেলার চিন্তা নিয়ে বাঁচতে পারবো না। আমি প্রিয়াকে বিয়ে করবে, এবং সেটা আজকেই। আকাশের চিন্তার কারণ ওরা বলছে, রিয়ান যে একা ছিল না এই বিষয়ে সেটাও জেনেছে। নিলয় তালুকদার রিয়ানের জন্য প্রিয়াকে নিয়ে আসেনি। সে প্ল্যানটা সাজিয়েছিল মূলত প্রিয়াকে নিজের করতে। ওখানে আহত সমীকে বাঁচিয়ে পাঠিয়েছিল নিলয়ই। সবটা তার পূর্ব পরিকল্পনা মাফিকই ছিল। রিয়ান আর সমীর বিয়েটা হলে সে সেখানে গিয়ে প্রিয়াকে নিয়ে আসতো। তবে সেই পরিকল্পনায় বাধা পড়ে প্রথমে ওখানে সমীর যাওয়া, আর পরবর্তীতে আকাশদের ওখানে পৌঁছে যাওয়া। পুলিশ জানিয়েছে সবটা। নিলয় এক সাগরেদকে ধরেছে পুলিশ। তাছাড়া রিয়ান নিজেও হাসপাতালে পুলিশের জিম্মায়। চিন্তার এখন অনেক কিছুই আছে। আকাশ কথাগুলো শেষ করে তাকালো শিয়ার দিকে। এবার শীতল কণ্ঠে বলল, তোমাদের মা বাবা দেশে নেই, সেই সূত্রে তুমি প্রিয়ার গার্জিয়ান। আর আমার তোমাকে জানানো সবচেয়ে বেশি দরকার। তবে আশা রাখি তুমি বাধা দিবে না। আমার উপর বিশ্বাস। তোমার উপর কতটা বিশ্বাস আছে সেটা আমাকে মুখে বলতে হবে না আকাশ। আমার বোনের জন্য তুমি সবসময় সবটা উজাড় করে দিতে প্রস্তুত, সেটা কি আমি জানি না, কিন্তু মা বাবাকে জানানোর বিষয়টা। আকাশ শ্রাক করলো শুধু, ঠান্ডা গলায় বলল, তোমার যদি মনে হয় আঙ্কেল আন্টিকে জানাবে, আমি নিজে কথা বলবো। আর যদি মনে করো ঘরোয়াভাবে সবটা থাকবে, তাদের অযথা চিন্তা দেওয়া উচিত নয়। তাহলে তারা যখন 2 বছর বাদে ফিরবেন, তখন তারা যেভাবে আয়োজন করতে চান আমরা আবার সেভাবে আয়োজন করব। এটা আমাদের মধ্যে থাকবে। আমি সব কিছুতে স্বাচ্ছন্দ্য। তোমার কি মনে হয়? শিয়া খানিকক্ষণ ভাবলো, একটু এগিয়ে গিয়ে প্রিয়াকে কাছে এনে দাঁড় করালো। এক হাতে বোনকে জড়িয়ে নরম কণ্ঠে বলল, আকাশ বিয়ে করতে চাচ্ছে তোকে আজই, তুই কি রাজি? প্রিয়া সলসলো চোখে ঘাড় বাঁকিয়ে তাকালো আকাশের দিকে। আকাশ তার দিকেই তাকিয়ে। শুধু আকাশ নয়, করিডোরে উপস্থিত সকলেই প্রিয়ার জবাবের অপেক্ষায়। প্রিয়া নাক টানল, দ্রুত মাথা নাড়ল, মুখে বলল,
আমি চেয়েছি প্রথমে, আজ বিয়ের কথা আমি বলেছি ওনাকে। উপস্থিত সকলের চোখে মুখে যেন খুশির দ্যুতি ছড়িয়ে পড়ল। শিয়া বোনকে জড়িয়ে ধরল, অয়নে হাত রাখলো প্রিয়ার মাথায়, প্রিয়া ভাইয়ের দিকে তাকালো। তাহলে তো আর কথাই নেই, সত্যি তো কি দরকার, যখন সবাই রাজি তাহলে 2 বছর কিসের অপেক্ষা? 2 বছর পর ব্যান্ড বাজিয়ে আমার বোনটাকে চৌধুরী বাড়ি নেব, তবে তার আগে আমার ভাইয়ের নাম হালাল করে ফেলব। রাতুল হাসি খুশি মুখে দাঁড়িয়েছিল এতক্ষণ। সবাই আকাশের কাছে চলে এলো। রাতুল দুষ্টু স্বরে বলল, ডাবল হওয়ার এত তারা ভাই, আগে তো বলিসনি। রাকিব সাথে সুর মেলালো, মুখে বলেনি, কিন্তু ওর কাজ কারবার কি বোঝায়নি। আজব মানুষ তোরা, বউ কাছে পাওয়ার তারা কার না থাকে। বন্ধুদের হাসি ঠাট্টাতে কোনো ভাবান্তর দেখা গেল না আকাশের চোখে মুখে। সে তো প্রিয়ার খুশি দেখতে ব্যস্ত। সব আলোচনা জোর কদমে চলল। রাকিবরে এরই মধ্যে তুষি আর রাকাকে রওনা দিতে বলে দিয়েছে। শিয়া একা সব কিছু সামলাতে পারবে না, তার ওপর সমিত অসুস্থই। দিনের আলো ফুটতে ফুটতে ওরা চলে আসবে। রিমিকেও আসতে বলা হয়েছে। এই বৃষ্টির রাতে কিছু করার চেয়ে দিনের আলো ফুটলেও যা করার তা করা হবে। শুধু বাড়ির মানুষ থাকবে, ঘরোয়া আয়োজন একেবারে, কাজী ডেকে কাবিন আর কালেমা পড়ানো হবে। আপাতত বিষয়টা নিজেদের মধ্যে রাখা হবে, কারণ বিয়ে শাদী নিয়ে দুজনের বাবা মায়ের বড় পরিকল্পনা সাজানো আছে। শিয়ার বিয়েটা এরকম হুটহাট তাড়াহুড়োয় হয়ে যাওয়ার কারণ, তাদের বাবা মা এমনিতে আপসেট ছিল। বারংবার বলেছে যে প্রিয়ার বিয়ে 2 বছর পর ধুমধাম করে দেবে। এখন এসব জানিয়ে তাদের মন খারাপ করে দেওয়ার মানেই হয় না। ফজরের আজান পড়তেই অয়ন তাড়া দিল সবাইকে একটু ঘুমিয়ে নিতে। এত ধকলের পর সামান্য বিশ্রাম নিতে না পারলে কালকের কোনো কিছুই শরীরে কুলাবে না। ঘরে গেল সকলেই, তবে অয়ন আকাশের সাথে তখনও বসে আছে বসার ঘরে। আকাশের চোখে মুখে কোনো উচ্ছ্বাসই নেই। শিয়া চলে যেতে গিয়েও ফিরে এলো দুভাইকে এভাবে ঠায় সোফায় বসে থাকতে দেখে। এসে বসলো নিজে অয়নের পাশে। আকাশকে অবলোকন করলো। কপালে 3-4টে ভাঁজ ফেলে চোখ মুখ কুঁচকে বসে আছে। মুখে রাজ্যের অন্ধকার ছেয়ে আছে যেন। আকাশ। শিয়ার ডাকে মুখ তুলল আকাশ। ছোট্ট করে জবাব দিল, কোনো কিছুতে আপসেট? সেরকম কিছু নয়। বিয়েটা কি প্রিয়ার জোরাজুরিতে করছো? তুমি এখন বিয়েটা না চাইলেও আমি প্রিয়াকে বোঝাবো, ও তো ছোট মানুষ, বোঝালেই বুঝবে। আকাশ 2 হাতে মুখ ডলল, সোফায় গা এলিয়ে বসল। বাইরের দমকা বাতাসে ড্রয়িং রুমের আধ খোলা জানলার সব পর্দাগুলো উড়াউড়ি করছে। সেদিকে তাকিয়ে ভাবলেশীন জবাব দিল, প্রিয়ার থেকে বোধহয় আমিই বেশি চাই। শিয়ার অয়ন চোখাচোখি হলো। দুজনের মুখে মৃদু হাসির রেখা দেখা গেল। তবে এতটা আপসেট কেন? দীর্ঘশ্বাস ফেলল আকাশ। সত্যি আপসেট, একটু বেশি আপসেট। কাছের মানুষ এভাবে হারিয়ে ফেলার ভয়। এর আগেও একবার পেয়েছে, অয়নের যখন অ্যাক্সিডেন্ট হয়। তারপর আজকে নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় মানুষ বলেই তার মনে হচ্ছিল। সেই হারিয়ে ফেলার যে ভয়, সেটা মস্তিষ্ক থেকে সরতেই চাচ্ছে না। ট্রমা হয়ে গেড়ে গেছে মস্তিষ্কে। সেরকম কিছু নয়। আজ পুরো ঘটনাটা যেভাবে সলভ হয়েছে, সেটা না হয়ে এদিক সেদিক হয়ে গেলে কি হতো, সেটাই মাথায় ঘুরপাক খাচ্ছে। আকাশ নিজের মনের কথা সচরাচর কারো কাছে প্রকাশ না করলেও আজ অয়ন আর শিয়ার কাছে কিভাবে যেন বলে ফেলল। অয়ন শিয়া দুজনে বুঝতে পারছে আকাশের মনের অবস্থা। ভাই, এত ভাবছিস কেন? সব ঠিক হয়ে গিয়েছে আল্লাহর রহমতে। কাল দিনটাও ভালোভাবে পার হয়ে গেলে আর চিন্তা কিসের? প্রিয়া ছোট এখনো, ওর গোটা জীবন পড়ে আছে বিয়ের বাঁধনে বেঁধে। তার জীবনে এর কোনো প্রভাব পড়বে কিনা সেটাও চিন্তার বিষয়। বিয়েটা তাহলে করব, আর অপেক্ষা সম্ভব না আমার পক্ষে। ওর চিন্তায় মরে যাচ্ছিলাম। ওকে হারানোর ভয় নিয়ে আমার আর একটা দিনও পার করা সম্ভব না। সে একেবারে কথা বলে উঠল। আকাশকে শান্ত কণ্ঠে বলল, প্রিয়াটা ছোট, সত্যি বলতে একটু আল্লাহ দিও। ছোট থেকে এভাবেই বড় হয়েছে, তবে যতটা ইম্যাচিউর মনে হয় বয়স হিসাবে, মোটেই ততটা নয়। এত ভেবো না। তুমি পাশে থাকলেও সব ঠিক রেখে নিজের জীবনে এগিয়ে যাবে। ফজরের আজান দিয়েছে, বেশ খানিকটা সময় হয়ে গিয়েছে। অয়ন শিয়া আকাশের সাথে কথা বলে নিজেদের রুমে চলে গিয়েছে এরই মধ্যে।
আকাশ ধীর পায়ে এসে পৌঁছলো প্রিয়ার ঘরে। ঘরের দরজা বন্ধ হয়নি। ঘুমিয়েছে কি, ঘুমানোরই কথা। তবে দরজা খুলতে চোখে পড়ল বিছানায় হাঁটু ভাঁজ করে বসে আছে প্রিয়া। ঘুমাওনি কেন এখনো? আপনিও তো ঘুমাননি। আকাশ এসে বসলো বিছানায়। বারান্দা একটা বাতি জ্বালা, শুধু পুরো ঘরময় অন্ধকার। আকাশ গম্ভীর কণ্ঠে সাফাই দিল, কাজ করছিলাম। বসে বসে গল্প করছিলেন। ওটা কাজ নয়, কাজের কথাই তো হয়েছিল। ওই আর কি বললে তো হবে না ম্যাডাম। বিয়ে করব বলে নাচতে নাচতে সবার কাছে স্বীকার করলেন। বললেই তো আর হয় না, অনেক কাজ থাকে, প্রসেস থাকে। সেসবের চিন্তা তো আমাকেই করতে হবে। প্রিয়া ঠোঁট উল্টালো, ভুরু জোড়ার মাঝে ভাঁজ ফেলে বলল, করবেন না তাহলে বিয়ে? আকাশের মুখে বাঁকা হাসি ফুটে উঠল এক মুহূর্তের জন্য। ডান ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, করব না? শিওর তো? তুমি বললে সবাইকে আবার ডেকে মানা করে লম্বা ঘুম দিই একটা। আকাশের হেয়ালিতে রাগ হলো প্রিয়ার। দুমদাম কিল বসিয়ে দিল আকাশের শক্তপোক্ত বাহুতে। ব্যথা অবশ্য সেই পেল। আকাশ প্রিয়ার হাত টেনে একদম কাছে টেনে আনলো। তুলতুলে ফোলা গালে হাতগুলি দিয়ে মেয়েটার মাথায় এনে ঠেকালো নিজের বুকে। প্রিয়া স্পষ্ট শুনতে পেল ধুকপুক ধুকপুক শব্দটা কি জোরেই না হচ্ছে। বাইরে বাতাস এসে শুয়ে দিচ্ছে দুজনকেই। প্রিয়া দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরল আকাশের কোমর। দুজনের হৃদয় এই মুহূর্তে বেশ অশান্ত। আকাশ প্রিয়ার মাথায় হাত বোলাতে বোলাতে শীতল কণ্ঠে বলল, বিয়েটাতে তোমার সত্যি সমস্যা নেই তো? হুট করে আবেগের বশে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জিনিস এটা নয়, পরে আফসোস হবে না তো? প্রিয়াজন একটু অবাকই হলো। হাতের বাঁধন দৃঢ় করে শুকনো চুমু আঁকলো আকাশের বুকে। গাঢ় করে মুখ ডুবিয়ে বলল, ভালোবাসা মানুষকে হালাল করে পাচ্ছি, এটাতে আফসোস হবে? তবুও আমাকে এতটা বাচ্চা মনে হয়? নও, মোটেই না। নিঃশব্দে হাসলো আকাশ। প্রিয়ার খোলা চুলে অনবরত হাত বুলিয়ে দিচ্ছে। এখন রেস্ট করো, কাল আবার আরেক দফা ঝাঁকি যাবে, সারাটা দিন শরীর খারাপ করবে। প্রিয়া এর যাত্রায় মুখ তুলল। আকাশের মুখটা একদম শুকনো হয়ে আছে। চোখ মুখ রক্তিম, জ্বর কমেনি একটুও, বরং বাড়বে মনে হলো। নিজের নরম হাত বাড়িয়ে দিল আকাশের খসখসে পুরুষালী গালে। ঘুমান গিয়ে আপনিও, সব ঠিক আছে। মাথা নাড়ল আকাশ। প্রিয়া উষ্ণ ললাটে ভেজা চুমু এঁকে উঠে গিয়ে বন্ধ করে দিল বারান্দার জানালা। প্রিয়াকে শুয়ে চলে এলো নিজের ঘরে। অসহ্য মাথা যন্ত্রণা হচ্ছে, ভালো রকম জ্বর এসে চেপে ধরল অসময়ে। ঝকঝকে রোদ মাথায় নিয়ে নতুন একটা দিনের সূচনা। অবশ্য সকাল পেরিয়ে সময় এরই মধ্যে দুপুরের অংশে প্রবেশ করে ফেলেছে। বেলা গড়িয়ে ঘড়ির কাঁটা এসে ঠেকেছে দুপুরের 12টায়। তুষি রাখা দুজনে এসে পৌঁছেছে 11টার দিকে। তাদের সাথে ঘুম ভেঙেছে কটেজে সকলের। অয়ন গিয়েছিল ভাইকে ডাকতে, তবে জ্বর দেখে এত দ্রুত ডাকাডাকি করেনি। তারাই সব গুছিয়ে নিচ্ছে। শিয়ারা সকলের রান্নাঘরের দায়িত্ব নিয়ে ফেলেছে। কাজী সাহেব আসবেন দুপুরের নামাজের পরপরই। ক্যালেন্ডারে তারিখ মে মাসের 15 তারিখ, বাংলা হিসেবে জ্যৈষ্ঠের পয়লা দিন। বৃষ্টি একদম নেই, প্রকৃতি যেন সারা রাতের কঠিন তাণ্ডবের পর আজ শান্ত হয়েছে। প্রকৃতি ধুয়ে মুছে সাফ একদম। যেদিকে তাকানো হচ্ছে সব গাছপালা একদম ঝকঝক করছে। আধা ভেজা গাছগাছালিগুলো রোদের আলো পড়তে চিকচিক করছে। সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে অয়ন আর রাতুল গিয়ে। রাকিব আর রেদওয়ান গিয়েছে অফিসে একটু দেখভাল করতে। আজ একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল ডিলারদের সাথে। তাদের কেউ একজন না গেলেই নয়। আকাশের একদিকে শরীর ভালো নেই, তার উপর বেচারার আজ বিয়ে। বন্ধু হিসেবে তাদের তো একটা দায়িত্ব আছে। বিয়ের বরকে কি করে তারা আজ কাজে যেতে দেয়? ড্রয়িং রুমের সোফায় চা খেতে খেতে বিয়ের আলাপি করছে অয়ন আর রাতুল। শিয়ারা সকালে সেই যে রান্নাঘরে ঢুকেছে। একদিকে আকাশ প্রিয়ার জন্য কিছু শপিং করতে বের হওয়া দরকার, এখন না হলে সেটা কখন? শুধু রান্নাঘরে পড়ে থাকলে কি করে চলবে? জোহরের আজান দিলে বেলা পেরিয়ে বিকেল হতে আর কতক্ষণ। যদিও মার্কেট কাছেই, তবুও সেগুলো এনে প্রিয়াকে রেডি করাটাও তো একটা ব্যাপার আছে। ওদিকে রান্নাঘরের দায়িত্ব রাকার সমীকে দিয়ে শিয়া, তুষি আর প্রিয়াকে নিয়ে
সাথী নিয়ে ছুটল অয়নের সাথে। সমী যদিও সব কাজে অষ্টরম্ভা, নামে আর কি সাহায্যতা, তাছাড়া রিমি তো আছেই। রাতুল আর চোখে বারংবার দেখছে ব্যস্ত রিমিকে। মেয়েটির সমস্যা কি? এক মুহূর্তের জন্য তাকাচ্ছে না তার দিকে। আজব মেয়ে একটা, কখন থেকে সে নিজে ভ্যাবলার মতো তাকিয়ে আছে, ভুলেও যদি তাকায়। রিমি এখানে এসে পৌঁছেছে, তবুও আধা ঘন্টা হলো। পৌঁছানোর কথা বাড়িতে জানানো হয়নি এখনও। ফোনটা সম্ভবত রাখা প্রিয়ার ঘরে। সে কথা মন পড়া মাত্র উপরে ছুটতে রাতুলও ছুটল তার পিছু পিছু। মাকে জানিয়ে সবই ঘর থেকে বের হওয়ার জন্য দরজা অব্দি এসেছে, অমনি সামনে পড়ল রাতুল। রিমি অল্পের জন্য আকাশ পাতাল এক করে চিৎকার করেনি। রাতুল স্থির চোখে তাকিয়ে গিয়ে গেল। সমান তালে রিমিও পেছালো। ইগনোর করার কারণ? রিমি স্থির চোখে তাকায়, সর্বদা হাসি খুশি। চঞ্চল কণ্ঠস্বর ক্ষণিকের জন্য এমন গম্ভীর হলে কেমন একটা অন্যরকম শোনায়। রিমি মিহি কণ্ঠে জবাব দেয়, ইগনোর কেন করব? কেন করবে বা করছো সেটা তো তুমি জানো, আমি তো কারণটা জানতে চাচ্ছি জাস্ট। আচমকা সলসল চোখ জোড়া নামিয়ে নিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল রাতুল। একই প্রশ্ন বারবার করলো এবারে। রিমির মুখে কোনো উত্তর না পেয়ে বলা যায় বেশ বিরক্ত এসে হানা দিল তার চোখে মুখে। প্রিয়ার ঘরের দরজা পা দিয়ে আটকে হেলান দিল সেটাই। বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে দাঁড়ালো। আমি কথা বলতে গেলেই পালাই পালাই করো কেন? কি কথা বলবেন জলদি বলুন। রাতুল বুঝতে পারছে না মেয়েটার এমন করার কারণ। তার কথা শোনারও যেন আগ্রহ নেই। আমি কি তোমার সাথে বাজে ব্যবহার করেছি কখনো? রাতুলের নরম কণ্ঠে ঝট করে মাথা তোলে রিমি। লোকটার কণ্ঠস্বর আর গম্ভীর বা কঠিন নেই, আগের মতো হয়ে এসেছে এক সেকেন্ডেই। রিমি নিজেই ওড়নায় এক কোনা হাতের মুঠে শক্ত করে ধরে আছে। ঠোঁট কামড়ে ধীর গলায় বলল, না কখনো না। তাহলে এড়িয়ে চলছো কেন আমাকে? কি বলা সেটা না বললে কি করে বুঝবো? তুমি তো শুনতেই চাচ্ছ না। সময়ের কাজ সময় না করলে পরে সেটা লাভ কি? যাই হোক, কি বলবেন জলদি বলুন, নিচে কাজ আছে। রাতুল কিয়ৎক্ষণ চুপ করে রইল। আজ মন মানছে না, সবটা বলে দিবে আজ। আর কতদিন মনের কথা মনে চেপে রাখবে? জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ঠান্ডা সুরে বলল, আই থিঙ্ক। ঠিক সেদিন রাতের কথার সুর, কথার ধরন। রিমি চুপ করে রইল রাতুলের কথাগুলো শোনার জন্য। রাতুল আজ আর সময় নিল না, ঝট করে বলে ফেলল, রিমি, আই থিঙ্ক আই লাভ ইউ। ক্ষণিকের জন্য রিমির হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দিল, যেন ভুলে গেল চোখের পলক ফেলতেও। পাতলা ঠোঁট জোড়ার মাঝে হাঁ হয়ে গেল, অস্ফুটে উচ্চারণ করলো, কি বললেন? রাতুল দুকদম এগিয়ে দূরত্ব ঘষালো মেয়েটার সাথে, ফিস ফিস গলায় বলল, প্রেমে পড়ে গেছি তোমার, ভালোবাসি, সারা জীবন বাসতে চাই। ধীর অথচ স্পষ্ট স্বীকারোক্তি রাতুল। রিমির আখি জোড়া থেকে টপ টপ করে অশ্রু বন্যা বয়ে গেল। রাতুল ব্যস্ত হলো সেটা মুছতে। কাদার মতো কি বললাম, কাঁদছো কেন? রিমি কেন কাঁদছে তা সে নিজেও জানে না। রাতুলের ভালোবাসার স্বীকারোক্তিতে খুশির অশ্রু এটা, নাকি তার বিয়ে ঠিক হয়েছে সেই দুঃখের বুঝে উঠতে পারল না সে। তবে রাতুলের হাতটা আলগোছে সরিয়ে দিল, নিজেই নিজের হাতের উল্টো পিঠে মুছল কান্না। রাতুলের দিকে স্বাভাবিক দৃষ্টিতে তাকে স্পষ্ট দেরাজে বলল, ভালোবাসেন এটা জেনে আমি কৃতজ্ঞ, সম্মান করি আপনার ভালোবাসার, কিন্তু আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আমার হবু স্বামী নেভিতে আছে, সামনে ডিসেম্বরে আসবে, তখন আমাকে নিয়ে যাবে। রাতুলের মাথার ওপর এ যাত্রায় বজ্রপাত হলো। রিমির বিয়ের কথাবার্তা চলছে, এ কথা আকাশ বলেছিল তাকে, কিন্তু বিয়ে এরই মধ্যে ঠিকও হয়ে গিয়েছে। তাকে কি করে হয়? রাতুলের চোখ মুখ অসহায় ঠেকলো এ যাত্রায়। বুকের ভিতর তোলপাড় করে উঠল, তা হয় না রিমি, আমি তোমাকে ভালোবাসি, এ বিয়ে তুমি কোথাও করতে পারবে না। রিমি ভুরু কুঁচকালো, স্বাভাবিক কণ্ঠে বলল, না পারার কারণ কি আছে? আপনি আমাকে ভালোবাসেন সেটা আজ বলছেন, অথচ আমার বিয়ে ঠিক হয়েছে আজ থেকে আরও 15 দিন আগে। আকাশ, রাতুল যেন আকাশ থেকে পড়ে, কি বলবে সে বুঝতে পারে না। রিমি দীর্ঘশ্বাস ফেলে। আবার বলছি, আপনার ভালোবাসাকে সম্মান করি আমি, তবে ভাগ্যে না থাকলে ভালোবাসার কোনো দাম নেই, ভালো থাকবেন। রিমি পাশ কাটিয়ে চলে যেতে পা বাড়াতে রাতুল স্পষ্ট ভাষায় প্রশ্ন করে বলল, তোমার কি আমার প্রতি কোনো ফিলিংস নেই? রিমি থমকে দাঁড়ায়,
চলে যেতে চেয়েও পা যেন থমকে থাকে। মাথা নিচু করতে মেঝেতে গিয়ে ঠেকে তার অশ্রুকণা। কোনো মতে কান্না আটকে বলে, বাবা মার প্রতি আমার যে ভালোবাসা তার সামনে এ পৃথিবীর কিছুই টিকবে না, সুতরাং এসব প্রশ্নই বৃথা। তারা যদি অনুমতি দেয় আমাকে, তাহলে। রিমির বুকের ভিতরটা হু হু করে ওঠে যেন। ইচ্ছে হয় ঘুরে উঠে জাপটে ধরতে মানুষটাকে, কিন্তু সেটা করার সময় আর নেই। ঠান্ডা স্বর শোনা যায় রিমির। সেটা অসম্ভব, বাবা এক কথার মানুষ, যদি আমি পারি রাজি করাতে। মিথ্যা বিশ্বাস কেন করতে বলছেন? রাতুল নিঃশব্দে হাসল, দুপা পিছিয়ে মুখোমুখি হলো রিমির। দ্বিধাহীনভাবে দুহাত বাড়িয়ে ধরল রিমির নরম কোমল হাতের কবজি। তাকাও আমার দিকে। রিমি তাকালো, ঝরঝর করে চোখের পানি গাল গড়িয়ে গেল। রাতুলের মুখে এখনো হাসি। ভালোবাসা দেখলে বোঝা যায় রিমি, আমার প্রতি তোমার কিছু আছে, এটা টের না পেলে আমি সত্যি এগোতাম না। হতে পারে দেরি হয়ে গিয়েছে, কিন্তু সব হাতের বাইরে চলে যায়নি। আমি শেষ অবধি লড়াই করে তোমাকে নিজের করে নেব। তুমি শুধু বলো, তোমার বাবা মা স্বেচ্ছায় খুশি মনে তোমাকে আমার হাতে দিলে তুমিও ভালোবাসার পূর্ণতা দিতে আমার হাত ধরবে। যদি বলো ভালোবাসি না। রাতুলের কথা শেষ হতে দেয় না রিমি। দু হাতে জড়িয়ে ধরে রাতুলকে শব্দ করে কেঁদে ফেলে, এত দেরিতে কেন বললেন ভালোবাসি? আমি অপেক্ষা করছিলাম তো। হুট করে সেদিন এসে বিয়ে ঠিক করে গেল, আমি মানা করার সময়টা অবধি পেলাম না, এখন আমি কি করব? রাতুল শুকনো চুমু আঁকলো রিমির সিঁথিতে, হাতের বাঁধন শক্ত করে বলে, কিছু না, শুধু বলো ভালোবাসি, বাকিটা আমি সামলে নেব। রিমি ফুপিয়ে ওঠে, ভালো তো বাসে সে মানুষটাকে, ভীষণ ভালোবাসে। এতদিন সুপ্ত এই কথাটা মনের গহীনে লুকিয়ে রেখেছিল। সেদিন অয়ন শিয়ার বিয়েতে টের পেয়েছিল আকাশের বোন এরিনও ভালোবাসে রাতুলকে। তার তীব্র ধারণা হয়েছিল রাতুলের সাথে আকাশের এতটা ভালো সম্পর্ক, রাতুল নিশ্চয়ই বন্ধুর বোন বাদে আর কারো কাছে আসবে না। এই কষ্ট থেকে আগেই সরে আসতে চেয়েছিল সে। তদুপরি হুট করে বাবা বিয়ে ঠিক করলে না করেনি, অনেকটা এই জেদেই রিমি ফুপিয়ে জবাব দেয়, ভালোবাসি তো ভালোবাসি আপনাকে। ঘড়ির কাঁটা আপন গতিতে ঘুরতে ঘুরতে এসে ঠেকেছে বিকেল 5টার কাছে। আজ জোহরের পরেই বিয়ে পড়ানোর কথা থাকলেও রাকিব রেদন এক প্রকার আটকে গিয়েছিল অফিসের কাজে। তাছাড়া অয়ন শিয়াদের শপিং থেকে ফিরে প্রিয়াকে সাজাতে সাজাতে দুপুর যে কখন গড়িয়ে গিয়েছে তার হিসেবে নেই। রান্নার কাজ চেপেছে সকাল সকালই। ওদিকে রাতুল কাজী সাহেবকেও নিয়ে হাজির করিয়েছে। বসার ঘরে অপেক্ষমান সকলেই। প্রিয়া বা আকাশ কেউই এখনো নিচে নামেনি। প্রিয়াকে ঘরোয়াভাবেই সাজাচ্ছে। পার্লার থেকে লোক আনতে চাইলেও প্রিয়ার নিষেধে আনেনি। ঘরোয়া বিয়েতে এত সাজগোজের কি আছে? আকাশদের অফিসের 2-4 জন এসেছে। অয়ন সকলের সাথে নিচে বসা, কাজী সাহেবও সেখানেই। আকাশ পাঞ্জাবিটা গায়ে জড়াতেই ওপাশ থেকে শোনা গেল খুক খুক শব্দ। আকাশ ফিরেও তাকালো না। বিছানায় তার অতি সভ্য বন্ধুগুলো চিৎকার করে শুয়ে আছে। তখন থেকে সময় অসময় এমন খুক খুক করতে ব্যস্ত। আকাশ গায়ে পারফিউম ছড়াতে সে শব্দ জোরালো হলো। আকাশ আয়নার মধ্যে দিয়েই তপ্ত দৃষ্টিপাত করলো বন্ধুদের দিকে। কোনইয়ে ভর দিয়ে শুয়ে সবগুলো এক মনে তাকিয়ে আছে তার দিকে। রাতুল ফিসেল কণ্ঠে বলল, জীবনে প্রেম ভালোবাসা তো তোর দ্বারা হবে না। বলতে বলতে শেষমেশ বিএনকে ছক্কা মেরে বিয়ে করে নিলি ভাই। রাকিব হা হা করে অশ্লীল হাসি হেসে উঠল। রাতুলের সাথে তাল মেলালো। সে আর রেদওয়ানও। একেবারে যা বলেছিস। ওর হবু শ্বশুর বলে গেল 2 বছর বাদে এসে বিয়ে। ব্যাটার তো সহ্য হচ্ছে না, ওইটুকু বাচ্চা মেয়ে, তাকে বিয়ে করতে অস্থির। আকাশ বন্ধুদের দিকে না ফিরেই কড়া ধমক লাগালো একটা, শাট আপ, বাজে বকিস না। সে বললে হচ্ছে না, বাজে কোনটা? তুমি যে আজ রাতে বাজে বাজে কাজ করবে, ওই যে আমরা ফুল আনিয়ে রেখেছি, তুমি কবুল বলতে নিচে গেলেই লোকজন ঘরটা সাজিয়ে ফেলবে। ময়দানে রাতে তুমি আর তোমার বউ বাজে কাজে লিপ্ত হবে তার বেলায়। আকাশ হাতের হেয়ার ব্রাশ ছুঁড়েই দিল রাতুলের দিকে। বেচারা ক্যাচ ধরতে গিয়েও ধরতে পারল না। সজোরে এসে লাগলো তার বাহুতে। চোখ মুখ অন্ধকার করে ফেললো। শালা বউ পেয়ে বন্ধুদের মারধর করা শিখে গেছিস। রাতুলের ফালতু অভিনয়ের দৃষ্টিও দেয় না আকাশ। পাঞ্জাবির কলার ঠিক করতে করতে দরজার দিকে পা বাড়িয়ে বন্ধুদের উদ্দেশ্যে তারপর বলে, অভিনয় খুব বাজে করিস, চল দেরি হচ্ছে, ননসেন্স এক একটা।
বসার ঘরে যখন বর কনেকে নিয়ে আসা হলো তখন মাগরিবের আজান হচ্ছে। কোনো ধরনের সাজসজ্জা করা হয়নি গোটা কটেজ। রাতুলরা খানিক আগে ফুল নিয়ে এসেছে, শুধু আকাশের ঘরটা ডেকোরেশন করা হচ্ছে বাসরের জন্য। তাছাড়া গোটা কটেজ নিত্যদিনের মতোই সিমসাম, হাতে গোনা কয়েকজন উপস্থিত। প্রিয়ার গায়ে রোজ পিঙ্ক রঙের একটা বেনারসি, গায়ে তেমন একটা ভারী গহনার ছোঁয়া নেই, পাতলা দোপাট্টাটা বুক অবধি টেনে রাখা, চুলে জুঁই ফুল পেঁচিয়ে ভারী খোপা করে রাখা। মেয়েটাকে এই রূপে দেখে আকাশ শেহনাজের হৃৎপিণ্ড পিষ্ট হলো, যেন শ্বাস আটকে এলো ভীষণভাবে। স্পষ্ট খেয়াল করলো ঘোড়ার বেগে ছুটতে থাকা হৃৎপিণ্ডটাকে। পাতলা দোপাট্টার আড়ালে থাকা পরীর মুখটা দেখে অন্তর কাঁপছে তার। হাত ভর্তি চুড়ি, মেহেদি লাগানোর সময়টুকু অবধি পায়নি মেয়েটা। আকাশের মনে মনে এবারে বেশ আফসোস হলো। মেয়েদের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে, প্রিয়ারও সেসব ছিল নিশ্চয়ই। শিয়ার মতো ধুমধামে সবটা হবে, এটাই মনে প্রাণে সে চাইত। কাজী সাহেব সময় নষ্ট করে না, সর্বপ্রথম বর কনেকে স্বাক্ষর করে রেজিস্ট্রি কাগজে। প্রিয়ার সময় লাগলো বেশ খানিকটা, কম্পিত হাতে বল পেতেই সময় লেগে গেল। শিয়া হাত চেপে রাখলো বোনের, বেশ সময় নিয়ে স্বাক্ষর শেষ হলো। আইনি কাজ শেষ হতে আকাশ নির্দ্বিধায় এসে বসে প্রিয়ার পাশে। মানুষটার শরীরের কড়া পারফিউমের গন্ধে ছোটাছুটি করে তার শ্বাস প্রশ্বাস। আড়ষ্টভাবে বসে থাকে সেভাবেই। কাজী সাহেব পাশের সোফাতেই বসে আছে। প্রথমে ছোট্ট করে খুতবা পড়লেন, সূরা পড়া শেষ করে গেলেন কবুল বলার দিকে। আকাশ সময় নিল না মোটেই, স্পষ্ট কণ্ঠে উচ্চারণ করলো, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। আকাশ নিজের পুরুষালী তপ্ত হাত রাখল প্রিয়ার শীতল হাতে। প্রিয়া অনুভব করলো মানুষটার শরীরের জ্বর এক ফোঁটাও কমেনি। কাজী সাহেব আলহামদুলিল্লাহ বলে প্রিয়াকে জিজ্ঞেস করতে সেও সময় নিল না, ঝরঝর করে কেঁদে ফেললো। তবে দেরি করলো না একদমই। আকাশের সাথে তাল মিলিয়ে নিজের হাতের উপর আলতো হাতে চেপে রাখা আকাশের হাতের দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। আশেপাশে উপস্থিত সকলে আলহামদুলিল্লাহ বলে উঠল। কানে ভেসে এলো রাতুল, রাকিবদের উচ্ছ্বাস, রাকাতুষিদের মেলি কণ্ঠ একই সাথে শুনতে পাওয়া যায়। কবুল পড়ানো শেষ হতে আকাশ হুড়মুড়িয়ে উঠে প্রিয়ার সামনে এসে বুকে চেপে ধরল প্রিয়াকে। ছেলেটার অস্থিরতা বোধহয় একটু কমলো। ছটফট করা হৃদয় নিয়ে হাঁটু ভেঙে বসলো প্রিয়ার সামনে। প্রিয়া ভেজা চোখে তাকে রইল স্বামীর দিকে, মলিন মুখটাতে একরাশ প্রাপ্তি। সবাইকে হতভম্ব করে দিয়ে প্রিয়ার সাথে সাথে আকাশের গাল গড়িয়ে পড়ল নোনা জল। প্রিয়া আকাশের শক্ত গাল দু হাতে রাজুলায় নিয়ে আদুরে গলায় বলল, মিস থেকে মিসেস হয়ে গেলাম চৌধুরী সাহেব। কখন? ভয় কাটল। আমি যে আপনার এটা বিশ্বাস হলো। সে জীবন আজীবনের জন্য এক হয়ে গেলাম, মৃত্যুতেও ভয় রইল না আমাদের। কথাটা শেষ করে প্রিয়া আলতো চুমু আঁকলো আকাশের তপ্ত কপালে। এক গা জ্বর নিয়ে লোকটি বসে আছে। যে বসে আছে প্রিয়াকে জড়িয়ে সেই কঠিন আকাশ শেহনাজ চৌধুরী ইনি নন। উনি প্রিয়ার পাগল প্রেমিক, যে কিনা প্রিয়াকে হারিয়ে ফেলার ভয়ে কাল থেকে কাঁদছে ক্ষণে ক্ষণে। বাচ্চাদের মতো অবুঝ হয়েছে, ভয়ে আঁকড়ে ধরে রাখছে প্রিয়াকে। উপস্থিত সকলে এক চোখ মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে আকাশ ও প্রিয়ার দিকে। হারানোর ভয় থেকে সেই জিনিসকে নিজের করে নেওয়াটা যে কতটা প্রাপ্তির, কতটা খুশির, তা হয়তো অয়ন, শিয়া আর এদিকে আকাশ প্রিয়া দুই দম্পতি খুব ভালো করে টের পেল তাদের জীবন দশায়। প্রিয়া নরম গলা জিজ্ঞেস করলো, আপনি এখন এরকম ভীতুর মতো ভয় পেয়ে বসে আছেন কেন? জানতে পারি কি আমি? বিয়েটা তো হয়েই গেল, আর তাছাড়া আপনাকে এ রূপে দেখে অভ্যস্ত নই আমি। এক মুহূর্তের জন্য তোমাকে হারিয়ে ফেলার যে ভয় আমার মন মস্তিষ্কে এসে গেঁথে গিয়েছিল, সেই ক্ষতের তীব্রতা এখনও জর্জরিত আমি। এরকম দিন আর আমাদের জীবনে ভুলেও আসলে আমার মৃত্যু নিশ্চিত পাখি। প্রিয়া স্থান কাল ভুলে জড়িয়ে ধরল আকাশকে। কাজী সাহেবকে বিদায় দিতে অয়নরা সকলে বাইরে গিয়েছে। বাড়ির মেয়েরা এখানে শুধু মিটিমিটি হেসে উল্টো ঘুরল প্রায় সকলেই।
প্রিয়া মিহি কণ্ঠে বলল, বৈধ সম্পর্কের জোর কতটা সেটা জানেন না। আমার গন্তব্য আপনাতে শুরু, আপনাতে শেষ। আপনি যেদিন হারিয়ে যাবেন আমার অস্তিত্ব সেদিনই মুছে যাবে। গোটা এক আকাশ সমান ভালোবাসা একত্র করলেও আপনার আমার ভালোবাসার পরিমাণ করা সম্ভব না। এই হালাল সম্পর্কের জোরেই খোদার কাছে আজীবন একে অপরের চেয়ে নেব অপরকে। আমাদের এই বেনামি সম্পর্কের নাম হয়েছে আজ একটা, এত সহজে সেই নাম মুছে যেতে দেব ভেবেছেন? আকাশ তন্ময় হয়ে শুনে যায় তার সামনে বউ সেজে বসে থাকে এই বাচ্চা মেয়েটার কথা। মেয়েটা সত্যি ম্যাচিউর, একদম পানির মতো, সময় উপযোগী, সব আকার ধারণে সক্ষম। দরজায় হট্টগোল শুনতে পাওয়া গেল। অয়ন, রাতুলরা সকলে ফিরে এসেছে। আকাশকে এভাবে হাঁটু গেড়ে প্রিয়ার সামনে বসে থাকতে দেখে সেই তখন থেকে এখনো ছেলেটা ওভাবেই বসে আছে। উপস্থিত সকলে মিটিমিটি হেসে এদিক ওদিক দৃষ্টি সরাতে ব্যস্ত। রাতুল দীর্ঘশ্বাস ফেলে এসে দাঁড়ালো রিমির পাশে। ফিস করে বলল, তোমার দুলাভাইকে দেখে কি মনে হচ্ছে জানো? আমাদের সকলকে এখন নিজ দায়িত্বে নিজেদের রুমে গিয়ে দরজা লক করে বসে থাকতে হবে। যে আবেগঘন পরিস্থিতিতে আছে হুঁশ হারিয়ে এখানেই বাসর। রিমি এক প্রকার চমকে তাকালো রাতুলের দিকে। তাকাতেই লজ্জায় চোখ সরিয়ে নিল। লোকটার মুখে ব্রেক নেই নাকি? রিমি নাক সিটকে সরে এলো রাতুলের পাশ থেকে। আবার কি বলতে কি বলে লজ্জায় ফেলে দেয়। আকাশ প্রিয়ার হাত নিয়ে সোয়ালো নিজের চোখে। সঙ্গে সঙ্গে ভিজে উঠল আকাশ প্রিয়ার হাতের উল্টো দিক। ভেজা চুমু আঁকলো আকাশ প্রিয়ার দু হাতেই। প্রিয়া দু হাতে রাজলায় আকাশকে কাছে টেনে আরেক দফা চুমু আঁকলো তপ্ত লালাটে। আকাশী নরম হাতের ওপর নিজের হাত রাখলো। প্রিয়া দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে শীতল অথচ ভরাট গড়ায় গেয়ে উঠল, আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে, তুমি সেই পূর্ণতা আমার অনুভবে। আকাশের গান কানে আসতে হাততালি দিয়ে লাফিয়ে উঠল বন্ধুরা। এক একজন ছুটে এসে পড়লো আকাশের কাছে। আকাশকে রাতুলে টেনে তুললো এক প্রকার সেখান থেকে। দোস্ত, এখানে তো রোমান্টিক হতে হবে না, বিশ্বাস কর। তোদের ভয় পাচ্ছি আমরা। ডিনার করে বাসর ঘরে যাবি নাকি তোদের এখানে সুযোগ দিয়ে আমরা নিজেদের ঘরে নিজ দায়িত্বে সিটকিনি লাগিয়ে বসে থাকব? আকাশ রেগে গেল না বন্ধুর লেগ পুলিংয়ে? ধমক দিতে গিয়েও হেসে ফেল লাজুক মুখে। একই সাথে হেসে ফেল প্রিয়াও। ঘোমটার আড়ালে সেই নিঃশব্দ হাসি দৃষ্টিগোচর হলো না কারোরই। আকাশকে এতক্ষণ পর প্রাণ খুলে হাসতে দেখে শান্ত হয়েছে তারও মন। রাত্রি গভীর হচ্ছে, প্রকৃতি আজ বেশ শান্ত। বাইরে শীতল বাতাসের গতি থাকলেও তা বোধহয় বৃষ্টি নামার পূর্ব লক্ষণ নয়। অবশ্য এখানকার আবহাওয়াকে দু পয়সার বিশ্বাস নেই। ঝলমলে রোদ, নাবিশ্বাস উঠে যাওয়া তপ্ততা 1 মিনিটে কেটে আবার সময় অসময় ঝড় বৃষ্টি নেমেই থাকে এই পাহাড়ি এলাকায়। আকাশ আর প্রিয়ার বাসর সাজানোর জন্য আনার ডেকোরেশনের লোকজন সবই বিদায় হয়েছে মিনিট 5 হলো। ঘড়ির কাঁটা টিকটিক করছে রাত্রির 10:18-তে। আকাশদের অফিসের স্টাফরা হাতে গোনা যে কয়জন ছিলেন তারাও ডিনার করে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছে। এরই মধ্যে আপাতত বাড়ির মেয়েরা প্রিয়াকে নিয়ে গিয়েছে আকাশের ঘরে। আকাশ তার ভাই আর বন্ধুদের সাথে বসার ঘরে বসা। তবে মোটেই কোনো খোশ গল্প হচ্ছে না। এমন মুহূর্তে কোনো এক অতি গুরুত্বপূর্ণ বিদেশি ক্লায়েন্টের সাথে ভিডিও কনফারেন্সে ব্যস্ত তারা সকলে। এতক্ষণ অয়ন প্রেজেন্টেশন দিয়ে তাকালো আকাশের দিকে। আকাশের এই প্রেজেন্টেশন রাকিব আগে রেডি করে রেখেছিল। আকাশ যথারীতি তার গুরু গম্ভীর মুখে দিতে বসল ভাষণ। তবে মন দিতে পারছে না কিছুতে। লজ্জাবতীর লতার মতো লতিয়ে যাওয়া সদ্য বিয়ে করা বউয়ের মুখটা ভেসে উঠছে মানুষ পটে। মহাবিরক্ত লাগছে সামনে ল্যাপটপের অপর পাশে বসা লোকটাকে। ইচ্ছে হচ্ছে 2-4টা ধমক দিয়ে ঠাস করে ল্যাপটপটা বন্ধ করতে। কপালে 2-4টে গাঢ় ভাঁজ ফেলে শুকনো মুখে আকাশের দেয়া প্রেজেন্টেশন দেখছে বাকিরা। এরই মধ্যে বারবার ঘটে যাচ্ছে সব অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভুল স্পিচ দিয়ে ফেলেছে আকাশ, যা তার জীবনে আজ পর্যন্ত ঘটেনি কখনো। কারোরই বুঝতে বাকি নেই চৌধুরীদের ছোট সাহেবের মন আপাতত কোথায় আছে। অবশ্য মন এসব যন্ত্রপাতি ব্যবসার ক্যাঁচ এখন থাকবেই বা কি করে। ব্যাচেলার থেকে বিবাহিত পুরুষ হয়েছে ঘণ্টাখানেক হলো। এখন গিয়ে বউকে বুকে জড়িয়ে আদর করার সময়, তা না করে কোন পুরুষ ভালো লাগবে সব। আকাশ গম্ভীর মুখে স্পিচ দিয়ে যাচ্ছে।
আর ক্ষণে ক্ষণে অগ্নিদৃষ্টি দিচ্ছে রাকিবদের দিকে। বন্ধুদের সব কয়টার মুখ চুপসে আসছে। ততবার তাদের কি দোষ, বিয়ে করেছে সে। মিটিংয়ে তারই কোম্পানি ক্লায়েন্টকেও খাস সেই বানিয়েছে। এখন হুট করে সেই মাথায় উঠে বসে থাকা ক্লায়েন্ট বাজবিচার না করে আকাশের বাসর রাতে মিটিং ডেকে নেবে, তাতে ওদের করণীয় কি? আকাশের গোটা ঘরের বেশিরভাগই আসবাবপত্রে কালো ধরনের। গোটা ঘরটায় আদতে রং ঢংহীন, অন্ধকার লাগে। দিনের বেলাতেও লাগারই কথা। প্রিয়ার লাল শাড়িতে বিয়ে করার এক আকাশ সম শখ ছিল, তবে আজ ইচ্ছে করে পরেনি সে। এরপর বাবা মা আসলে যখন ধুমধামে বিয়ে দেওয়া হবে তখন পরবে লাল শাড়ি। তবে আজকে শাড়িটা ভীষণ পছন্দের প্রিয়া আর আকাশের। পোশাকের সাথে মিল রেখে গোটা ঘরে হালকা গোলাপি আর সফেদ রঙের গোলাপ সাজানো। প্রিয়া আপাতত সে ফুলের বিছানার দিকে শুকনো মুখে তাকিয়ে আছে। বসে আছে আকাশের কালো রঙের একটা কাউন্সের ওপর। বিছানার ওপর রাকা আর রিমি মিলে ফুল ছড়াতে ব্যস্ত। শিয়া সে পাশে বসতেই প্রিয়া বোনের দিকে তাকে ভর্ত কণ্ঠে বলল, বাবাকে একটাবার জানালে হতো না আপু? শিয়া বোঝে বোনের আকুলতা। একই কথা প্রিয়া আজ দিনে শতবার বলেছে, কিন্তু ইচ্ছে করে জানাতে চাচ্ছে না শিয়া। তার কারণও আছে বই কি। বাবা মা দূরে থাকলে সন্তানের জন্য চিন্তায় এমনিতে মরিয়া হয়ে থাকে। প্রিয়া হুট করে বিয়ের কথা শুনলে প্রিয়ার আগে কি এমন হলো যার কারণে এভাবে বিয়ে করতে হলো এটা ভাববে, প্রশ্নটা মাথায় আসবেই। কারণ যেখানে দুই পরিবার মিলে ঠিক করা হলো 2 বছরের মাথায় আকাশ আর প্রিয়ার বিয়ের বিষয়টা, সেখানে তাদের বাবা মা চলে যেতে না যেতেই এমন করে বিয়ে নিতে হলো। নিলয়ের কথা উঠবে, নিলয়ের রিয়ানের সাথে মিলে করা অসভ্যতামির কথা উঠবে। তার প্রেক্ষিতে হয়তো বা আকাশের সাথে বিয়েটাতে রাগ করবেন না তারা, তবে চিন্তায় চুপসে যাবে একেবারে। তাছাড়া আদরের মেয়ের এভাবে বিয়ে হওয়াটাও কষ্টকর হবে তাদের পক্ষে মানা। বুক অবধি টেনে রাখা দোপাট্টাখানা মাথার উপরে তুলে রাখা, পরীর বাচ্চার মতো বসে আছে মেয়েটা। গোলাপি রঙে ফর্সা মুখখানাও হুবাহু পরী লাগছে। শিয়া বোনের মাথায় হাত রাখলে ভীষণ নরম স্বরে বলল, বুঝালাম তো তোকে প্রিয়, আর এত ভয় পাচ্ছিস কেন? এমন তো নয় পালিয়ে বিয়ে বা কারোর মত নেই, একদমই সেরকম কিছু নয়। 2 পরিবার জানে, মেনেও বসে আছে। হয়তো বিয়ে বছর 2-1 পর। পরিস্থিতি এখন হচ্ছে তোরা এখানে নর্মাল লাইফ লিড কর, পরবর্তীতে তো ধুমধামে সবাইকে জানিয়ে সব হবেই, বাবা মাও ডিসঅ্যাপয়েন্ট হবে না। প্রিয়া ছলছল চোখে বসে রয়। বিয়ে নিয়ে প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে, সেসব না হয় হবে পূরণ। তাই বলে বাবা মাকে ছাড়া এভাবে বিয়ে করতে হলো, এমনকি জানাতেও পারলো না। অবশ্যই না জানানোর পিছনে সঠিক যুক্তি রয়েছে, তবু মনে ভীষণ অশান্তি লাগছে। শিয়া আরও বেশ সময় নিয়ে বোঝালো বোনকে, এখানকার কাজ সব শেষ। দেয়াল ঘড়িতে সময় দেখল সকলে, আকাশ এখনো আসছে না কেন? অযথা চিন্তাগুলো ঝেড়ে ফেলো, একটু পর কি হতে চলেছে সেটা নিয়ে ভাবো। তুষির কথা এতক্ষণের ঘোর ভাঙল প্রিয়ার। চট করে চোখ গিয়ে ঠেকলো ফুলের রাজ্যে। ধক করে উঠল বুকটা। এতক্ষণ তো মাথা থেকে বেরিয়ে গিয়েছিল তার তো বিয়ে হয়েছে, বাসর রাত তার। প্রিয়ার আতঙ্কিত মুখপানে তাকিয়ে ঘরের ভিতর অট্টহাসিতে ফাটল সকলে। ভয় পেয়ে লাভ হবে না প্রিয়, আকাশ আজ ছাড়ছে না তোমাকে। যা ঘা খেয়েছে বেচারা গতকালে, আজকে তো বিয়ে করেই ফেললো সে ক্ষত সারাতে। বেচারাকে শান্তি দিও, একটু ক্ষতটা মুছতে দিও, যদিও তোমার গায়ে একটু ক্ষত তো হবেই তাতে। রাকার বাঁকা কথায় প্রিয়ার মুখের অবস্থা শোচনীয় ততক্ষণে। শিয়া চোখ রাঙালো সবাইকে। মেয়েটার এমনিতেও বয়স কম, তার উপর এরকম হুটহাট বিয়েটা হয়ে গেল। এরকম ভয় দেখানোর মানে হয় কোনো? শিয়া কিছু বলার আগেই তুষি এসে বসলো প্রিয়ার পাশে। প্রিয়ার নরম হাতটা ধরলো, শান্ত আর চাপা কণ্ঠে বলল, শরীর ঠিক আছে তোমার? শরীর তো ঠিকই আছে। রাকা তুষি আর শিয়ার মধ্যে চোখাচোখি হলো। বড় বোন তারা, তবু লজ্জা পেয়ে হবে কি? কেই বা আছে তারা ছাড়া? রিমি আর সৌমি ওদিকে বিছানায় হেলান দিয়ে দাঁড়ানো। শিয়া বোনের দিকে মিহি গলায় বলল, তোর পিরিয়ডের ডেট ছিল আমি যতদূর জানি। মানে সেটা কি? প্রশ্নটা হুট করে করায় তখন বুঝতে পারিনি প্রিয়া, তবে বোঝামাত্র লজ্জায় পড়ল। মাথা নাড়ল ধীরস্থিরে, মৃদু কণ্ঠে বলল, গত রাতে ঠিক হয়ে গেছে। ঠোঁট টিপে হাসলো সকলে, নিশ্চিত হলো যেন। সে ইশারা করলো রাকা তুষির দিকে।
সে বলল মেয়েটা বেশি অপ্রস্তুত হতে পারে। তুষি নরম কণ্ঠে বলল, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, তোমার থেকে কত ছোট বয়সে মেয়েদের বিয়ে হয়? ওপাশ থেকে আচমকা রিমি বলে বসলো, সাইমার কথা মনে নেই তোর প্রিয়া? আমাদের স্কুলের ব্যাচমেট, 7-এ বিয়ে হয়েছিল ওর, মনে আছে? ওর গত মাসে সেকেন্ড বেবিটা হলো। হেসে ফেলল সকলে রিমির কথায়। প্রিয়া ঠোঁট কামড়ে বসে রইল। তুষি পুনরায় বলা শুরু করলো, এটা ঠিক বয়স তোমার কম, তারপরও কিন্তু 18, একদম বাচ্চা নও কিন্তু। মন প্রস্তুত রাখো, ভয় পাওয়ার কিছু নেই। বিয়ে হলে সব নারীর জীবনে এ রাতগুলো আসে। বিয়ে একবার হয়ে গিয়েছে, সামনের গোটাটা জীবন স্বামীর আদর সহ্য করতে হবে এবং সে আদর আমরণ পাও, এই দোয়া করি। ওদিকে ছলছল করে উঠল সমীর চোখ যারা। বিয়ে, সংসার, স্বামী সন্তান এসব আদর তার কপালে আছে কিনা কে জানে, এমন সুখের জীবন তারও হবে কিনা খোদা ছাড়া কেউই জানে না। রাকা তুষি মিলে বেশ সময় নিয়ে ভালো মতো বুঝিয়ে দিল প্রিয়াকে। মেয়েটার বয়স কম, আন্দাজে জ্ঞান এসব বিষয়ে বেশ কম। এত গভীর সম্পর্কের আন্দাজ দিতে গিয়ে মেয়েটা শিউরে উঠছে বারংবার। চোখ বড় বড় করে গিলল সব কথা। গোটা ঘরের ফুলের ঘ্রাণের থেকে আকাশের শরীরে পুরুষলিক ঘ্রাণটা তার অস্তিত্ব বেশি টের পাচ্ছে প্রিয়া। রাকারা যখন থামলো, প্রিয়া মাথা ঝুঁকিয়ে হুট করে বাচ্চাদের মতো করে ফেলল। 2 বছর অপেক্ষা করতে বললে হয় না? মানে ওই বিয়ে পর্যন্ত? ঘরবর্তী সকলে হাসবে নাকি কাঁদবে বুঝে পেল না। তুষি বাঁকা কণ্ঠে বলল, সে তুমি এখন না চাইতেই পারো, তবে আকাশ সামনে এলে এই চাওয়াটাতে স্থির থাকতে পারবে তো? লজ্জায় লাল হচ্ছে প্রিয়া। রাকে একই স্বরে বলল, অবশ্য তুমি পারলেও আমার মনে হয় না আকাশের দ্বারা এতদিন অপেক্ষা সম্ভব। প্রিয়া 2 হাতে 2 পাট্টার অংশ খামছে ধরছে বারংবার। শিয়া বোনের হাতের ওপর হাত রেখে বলল, সব নিয়ম মেনে, ধর্মীয় বলিস বা আইন, বিয়ে হয়ে গিয়েছে, স্বামী সামলানোর বয়সও হয়েছে, কেন ছেলেটাকে কষ্ট দিবি? সবার কথায় চুপ সেজে বসে আছে প্রিয়া। আদতে লজ্জার ভয়ের মিশ্রিত যে অনুভূতি, সেটা কেমন একটা দম বন্ধ করে দিচ্ছে। এতক্ষণ ধরে বলা রাকা তুষির এসব ব্যাখ্যাগুলো কানে বাজছে আর তখনই লজ্জায় পড়ে যাচ্ছে। এতদিন সময় অসময় আকাশকে বিরক্ত করলো, আজ হাড়হিম হয়ে আসছে। আকাশ আসছে না কেন বলো তো? 11টা পার হলো, বউ লাগবে না নাকি? তুষির কথা রিমি ছুটল খবর নিতে। খানিকটা বাদেই খবর দিল নিচের মিটিংয়ে ব্যস্ত সকলে। ওদিকে অফিসের মিটিং শেষ হওয়া মাত্র শোনা গেল আকাশের কর্কশ কণ্ঠ। রাকিবের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে সিবিএ বলল, এত বড় প্রেজেন্টেশন বানিয়েছিস কোন বুদ্ধিতে? রাকিব অসহায় চোখে তাকালো একবার অয়ন আর একবার রাতুলদের দিকে। আকাশ নিজে বানালে এর থেকে বড় ডাবল হয় সেটা, তাছাড়া এত কষ্ট করে রাত জেগে জেগে বানিয়ে দিল, কমিয়ে দিল কাজ, বেটা অকৃতজ্ঞ একটা। ভাই বড় কোথায়, এর থেকে কত বড় তুই বানাস মনে কর, অসহ্য সব কিছু। আকাশের রাগ দেখে হাসি ফেলা আচমকা রাতুলের বা সকলের। রাতুল ফিসেল গলা বলল, তোকে সহ্য করার জন্য তোর সদ্য বিবাহিত পুষ্প তোর বেডের উপর সাজিয়ে রাখা হয়েছে, দৌড় দে। আকাশ ভুরুজোড়া কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ল রাতুলদের দিকে। রাতুল হো হো করে হাসতে হাসতে বলল, ভোর হয়ে গেল, বাসর কখন করবি, ঘরে যা। আকাশ টেবিলের ওপর থেকে নিজের ফোন হাতে নিতেই দোতলার করিডোর থেকে ডাক শোনা গেল তুষির। আকাশকে লক্ষ্য করে চেঁচিয়ে বলল, বউকে লাগবে না তোর আকাশ? না হলে মেয়েটা ঘুমাবে, এমনিতেই বলছিস বাসর 2 বছর পর হলে কেমন হয় বলছিল। এখন তোর অনীহা দেখে মনে হচ্ছে মেয়েটাকে নিজের ঘরেই পাঠিয়ে দেয়। কি আশ্চর্য, এত ঝক্কি পহিয়ে এতদিনে বিয়েটা করতে পারলো। বেয়াক্কেল মেয়ে কোন হুঁশে বাসর 2 বছর পর করতে চায়? মাথায় ঢুকলো না আকাশের। আকাশের কাজ জড়িয়ে ধরে রেদওয়ান চাপা গলায় বলল, দোস্ত বাসের ঘরের বাতি নিভাবি কি? আমি বলি কি দরকার নেই, তোর ঘরে এমনিতেই যে অন্ধকার, বাতি নিভালে বাচ্চা মেয়েটা প্রথম রাতের জন্য অন্তত তাকে তার মতো করে ছেড়ে দিতে বায়না করতে পারে, তখন আরেক ফাসাদ। আকাশ মহাবিরক্ত হলো। ওপরের দিকে হাঁটা ধরতেই পিছন থেকে বজ্জাতগুলোর এক একটা গা জ্বালিয়ে দিয়ে বক্তব্য কানে বাজতে লাগলো। খেয়াল করলো পিছন পিছনে আসছে শয়তানগুলো। ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই তার ঘর থেকে রাকা তুষিদের গলার স্বর পাওয়া গেল। উচ্চস্বরে হাসি তামাশা হচ্ছে কিছু একটা নিয়ে। আকাশ গলা খুক খুক করলো। ভিতরে সবাই নড়েচড়ে উঠল, শব্দ থামলো। আকাশের অস্তিত্ব বুঝে নিতে বিলম্ব হলো না কারোরই। ঘরের সাদা আলো নিভিয়ে ড্রিম লাইট জ্বালা হয়েছে। গোলাপি নিয়ন বাতিতে গোটা ঘর চকচক করছে একদম।
ফুলের রাজ্যে লজ্জা রাঙা হয়ে বসে আছে আকাশে হেনাজের ফুলটা পাতলা দোপাট্টার ভিতর থেকে ব্যস্ত ভারত দৃষ্টি এলোমেলো দৃষ্টি ফেলছে। রাকা তুষিরা প্রিয়াকে আরেক দফা কানে কানে কিছু একটা বলে এক এক করে এগিয়ে গেল দরজার দিকে। আকাশ এসে দাঁড়িয়েছে দরজার বাইরেই দাঁড়ানো, তার পিছনে দুষ্টু চোখ মুখে দাঁড়িয়ে আছে বাকি বিশ্বগুলো। ঠোঁট টিপে হাসলো সকলে। তুষি হতাশ কণ্ঠে বলল, তোর বউ বলছিল সবাইকে জানিয়ে বিয়েটা হলে না হয়, একসাথে থাকার যে বিষয়টা, ওটা তো বোধহয় এখনই চাচ্ছে না। হুট করে বিয়েটা হলো তো একটু সময় লাগবে তো বল। বারবার ওই একই কথা কেন শোনানো হচ্ছে তাকে? আজকের বিয়ের বায়নাটা কাঠ ধরা ওরই তো, আর এখন এসে বলছে এখন চাচ্ছে না। তুষিদের ফাজলামি বাকি সবার মাথায় ঢুকলেও এমন হাই টাইমে স্বয়ং আকাশ এহনা চৌধুরীর মাথায় ঢুকলো না। এত রাত হয়ে যাওয়ায় এমনি ডিস্টার্ব হয়ে আছে, এখন এসে যদি শোনে বউ বাসর করতে চাচ্ছে না, সেটা কেমন লাগে? ভেতরের বিছানার উপর রসগোল্লার মতো চোখ করে দরজার এদিকে তাকিয়ে আছে প্রিয়া। সে কখন বলল আলাদা থাকতে চায়, তখন বলল ভয় করছিল বলে। এরা বানিয়ে বানিয়ে গোটা পাঠ্যসূচির মতো বর্ণনা দিচ্ছে। আকাশের বিরক্ত মুখখানা দেখে শব্দ করে হেসে ফেলল সকলে। রাকা আকাশের বাহুতে আলতো থাপ্পড় দিয়ে তারপর ফিসফিস করে বলল, তোর বউয়ের বয়স কম হতে পারে, বেচারির জন্য চিন্তা হচ্ছে দেখলি না? ও হারিয়ে যাওয়ায় তোর যে অবস্থা হয়েছিল সেই অবস্থা দেখে বেচারি কেঁদে কেটে বিয়েই করে ফেললো তোকে। কষ্ট নিবারণের জন্যই তো বল, চাপ নিস না, যা ভিতরে যা। আকাশ বিরক্ত, চূড়ান্ত বিরক্ত। বন্ধুগুলো সবগুলো হাত ধুয়ে পড়েছে তার পিছনে। এদিকে তার রুহু আত্মা গোটাটাই ছটফট করছে ঘরের ভিতরে যাওয়ার জন্য। আর সময় নষ্ট করলো না কেউ। একে একে সরে দাঁড়িয়ে আকাশকে ভিতরে যেতে দিল। আকাশ এ যাত্রায় নিজের ঘরে প্রবেশ করল। আফসা গোলাপি আলোয় বিছানার উপর বসে থাকা একটা ফুলপরি নজরে আসলো তার। মৃদু হেসে রুমের দরজা খট করে লাগানোর শব্দে প্রিয়া এ যাত্রায় কেঁপে উঠল। আকাশ ঘরে এসেছে টের পেতে অদ্ভুত শিহরণ বয়ে গেল গোটা শরীরে। তবে এ লাজুক ভাব বেশিক্ষণ স্থায়ী হলো না। একটা তেলাপোকা কোথা থেকে উড়ে এসে তার কোলের ওপর বসে পড়ল। আকাশ পাতাল এক করে চিৎকার করে উঠল প্রিয়া। হুট করে অন্ধকার ঘর থেকে তার কোলের ওপর কি পড়লো সেটা স্পষ্ট বোঝা গেল না, তবে প্রাণীটি আকার দেখে দক্ষ মন বুঝে নিল সেটা তেলাপোকা। আকাশ সবে দরজা আটকে ঘুরে দাঁড়িয়েছে। প্রিয়ার চিৎকার কি তাকে দেখে? প্রিয়া নড়ছে না, তবে চাপা আওয়াজ শোনা যাচ্ছে। আকাশ হুড়মুড়ি এগিয়ে এলো সেদিকে, ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে? সরান। মেয়েটা দুপাশে বিছানা চাদর খামছে, পাথর হয়ে আছে, আর কিছু একটা বলছে ক্রমাগত। আকাশ বুঝতেও পারল না মেয়েটা কিসের কথা বলছে, কি সরাতে বলছে নাকি সরাতে বলছে তাকে। মাথায় বাস পড়ার মতো অবস্থা হলো আকাশের। সত্যি মেয়েটা আজকে আবার বায়না না করে বসে 2 বছর। কথাটা ভাবতে মাথায় চক্কর কাটলো আকাশের। আকাশ কিছু বলতে প্রিয়ার কাছে এগোতে আবার আঙুল তুলে কিছু একটা বলল প্রিয়া। আকাশ দাঁড়িয়ে পড়ল। মেয়েটা এভাবে তাকে না চাইলে জোর তো সে করতে পারে না। আকাশ পিছিয়ে দাঁড়াতে প্রিয়া হাহুতাশ করে উঠল। এবারের ভাগ্যক্রমে কণ্ঠ স্পষ্ট শোনালো, তেলাপোকাটা সরান। তেলাপোকা। আকাশ প্রিয়ার হাতের ইশারা লক্ষ্য করে ওর শাড়ির দিকে তাকাতে চোখে পড়ল কালো কিছু একটা। ড্রিম লাইটের মৃদু আলোয় একটু নিচু হতেই বুঝলো ওটা আদতে তেলাপোকা। হাত দিয়ে সরাতে গিয়ে আরও টের পেল সেটা একটা প্লাস্টিকের তেলাপোকা। দীর্ঘশ্বাস ফেলল আকাশ। হতাশে বউয়ের ওপর হবে নাকি বজ্জাত বন্ধুগুলোর ওপর টের পাওয়া যাচ্ছে না। আকাশ প্রিয়ার দিকে শান্ত কণ্ঠে বলল, তাকাও, প্লাস্টিক ছিল ওটা, নট রিয়াল। শব্দ করে হেসে ফেলল রাতুলরা। অয়ন আর শিয়া খানিক দূরে এই করিডোরের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে মুখ চেপে হাসছে। রাতুল, রিমিরা সকলে দরজার একদম সাথে লেগে আছে। ভয় পেয়ে মেয়েটা লাফিয়ে আকাশের বুকে পড়েছে কিনা সেটা বুঝবো কি করে? রাকিবের কথায় রেদওয়ান দাঁত খিসে বলল, বউকে বুকে জড়াতে চৌধুরী ওরকম ছলনার দরকার হবে না, ব্যাটার রূপেই বউ লাফিয়ে আসবে। সি ভাই, আমার বোন ও। শিয়ার নাক ছিটকানোতে দাঁতে জিভ কাটল রেদওয়ান। বন্ধুকে লেগ পুলিং করতে গিয়ে ভুলে গিয়েছিল প্রিয়া যে শিয়ার বোন। ওদের সিরিয়াস আলোচনায় ভাটি পড়ল রাতুলের চাপা ধমকে। হাট বাটা, দাঁড়া, চৌধুরী সাহেবকে খেপতে দে। প্রিয়া টের পেল না প্লাস্টিকের তেলাপোকাটা ঘরে আসলো কি করে। আসলো তো আসলো সোজা তারি কোলে।
আকাশ ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছে, বউটা ব্যস্ত ভাবুক চোখ তাকিয়ে আছে ওদিকে মেঝেতে ফেলে রাখা তেলাপোকাটার দিকে। গোটা রাত কি তেলাপোকা নিয়ে ভাবতে ভাবতেই কাটবে। তখনই বাইরে থেকে খিক খিক শব্দ পাওয়া গেল। দরজার কাছ থেকে আসছে শব্দ, ফিসফিসানি চাপা আওয়াজ। তবে প্রায় সঙ্গে সঙ্গে আকাশ আর প্রিয়াকে হতভম্ব করে দিয়ে আচমকা বাইরে থেকে রাতুল তাছাড়া কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল। হেরে গলা গেয়ে উঠল, তোমায় এত কথা বলার পরেও একই করিলা, তোমায় হাতে ধরি পায়ে ধরি ও প্রাণের কালা, আর দিও না জ্বালা আর খেইল না খেলা। তার প্রায় সাথে সাথে শোনা গেল রাকিব আর রেদওয়ানের কণ্ঠ। ওই বজ্জাত দুটো রাতুলের সাথে সুর তুলল, তোমায় পাইছি যখন আজ নিশীতে আমি একেলা, আজ ছাড়ব না তো ও পরাণের মধুবালা, তুমি বাসার ঘরে আর আমারে দিও না জ্বালা, তুমি খেলো না গো এমন করে প্রেমেরই খেলা। গানের শব্দগুলি এত জোরে জোরে উচ্চারণ হচ্ছে, প্রিয়া এক নিমিষে ভুলে গেল বাকি সব। চট করে তাকালো আকাশের দিকে। আকাশ রাগ করছে না বন্ধুদের গানে, বরং মুখের হতাশার ভাব কেটে কেমন একটা হাসি হাসির ভাব এসেছে। হাতের ফোনটা ওদিকে টেবিলের উপর রেখে আকাশ এসে বসলো বিছানায়। ততক্ষণে দুটো মানব হৃদয়ের উথাল পাথাল চরমে পৌঁছে গিয়েছে। বউয়ের মুখটার দর্শন কি মেলবে। রাত 12টা বাজতে চলল। প্রিয়া প্রত্যুত্তর করে না। সেই স্বভাবসুলভভাবে আকাশের কণ্ঠস্বরের পরিবর্তন হয়েছে। আকাশ আর অপেক্ষা করল না প্রিয়ার উত্তরের। মাথার দোপাট্টাটা আলতো হাতে সরিয়ে ফেলল। ঘোমটার আড়ালে এক বুক লজ্জা মেখে ঠোঁট কামড়ে চোখ বুজে বসে আছে প্রিয়া। আকাশ ঠোঁট কামড়ে হাসলো, দূরত্ব ঘোষালো আরো খানিকটা। দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ কর্ণগোচর হচ্ছে দুজনেরই। পাখি, এটাকে কি আছে জানা নেই। প্রিয়ার আকাশের এমন মাদকতা মিশ্রিত কণ্ঠস্বরের সাথে এমন আদুরে ডাক। শীতল স্রোত বয়ে গেল প্রিয়ার মেরুদণ্ড বেয়ে। পাখি, তাকাবে না? তাকাচ্ছ না কেন? আগে না হয় পরপুরুষের দৃষ্টি মনে করে দৃষ্টি মেলাতে লজ্জা পেতে, আজ তো তা নয়। প্রিয়া ঠোঁট কামড়ে হাসল। আকাশের তীক্ষ্ণ চোখে পড়ল সেটাও। বউ, হালাল করে নিলাম, কিন্তু সব লজ্জার অবসান আমার হাতে হোক আজ রাতেই। প্রিয়া ধীরে ধীরে চোখ তুলে তাকালো, যদিও আকাশের চোখে চোখ রাখতে সে বরাবরই কাঁচা। হৃৎপিণ্ড থমকায় তার ওই দৃষ্টিতে। আকাশের পরনে পাঞ্জাবি, রংটা ঠিক কোনটা ধরতে পারল না। এমন আফসারায় লোকটা ঘেঁষে এসে বসে আছে তার পাশে। কড়া পারফিউমের ঘ্রাণ ভুরভুর করে ছড়িয়ে যাচ্ছে চতুর্দিকে। মাতাল লাগছে প্রিয়ার নিজেকে। আকাশ প্রিয়া চিবুকে আঙুল ঠেকিয়ে উঁচলো চাঁদখানা মুখটা। তীর তীর করে কাঁপছে চোখের পাপড়ি, পাতলা ঠোঁট জোড়া কামড়ে ধরেছে বারবার। আকাশ শুকনো ঢোক গিলল কোনো এক নির্জন রাতের অন্ধকারে, যেন গিলে খাচ্ছে তাকে। সামনের ওই নারীটা ছাড়া দৃষ্টিগোচর হচ্ছে না আর কোনো কিছুই। আকাশ পুনরায় নিজের মাদক মিশ্রিত কণ্ঠে ডেকে উঠল সহধর্মীকে। পাখি, ভালোবাসি, এক আকাশ সমান ভালোবাসি। তোমাকে নিজের করতে পারার খুশি পৃথিবীর কোনো কিছুর সাথে পরিমাণ করা সম্ভব নয়। আকাশের মুখে ভালোবাসি শব্দটায় বরাবরই আবেগপ্রবণ হয়ে পড়ে প্রিয়া। আজও তার ব্যতিক্রম হলো না। এরকম পরিস্থিতিতেই একমাত্র নজর মেলাতে পারে তার ব্যক্তিগত পুরুষটার সাথে। আমি আপনার স্ত্রী, আজকের পর থেকে কোনো পাপ নেই আমাদের মধ্যে, কোনো দূরত্বের ভয় নেই। আকাশ প্রিয়া নরম কোমল গালে নিজের খসখসে হাত গলিয়ে দিয়ে টেনে এনে চুমু আঁকল শীতল ললাটে। তবে আকাশের তপ্ত স্পর্শ জানান দিল জ্বরে গা পুড়ে যাচ্ছে আকাশের। প্রিয়া আতঙ্কিত কণ্ঠে বলল, জ্বর তো আপনার? ও কিছু না, ও কিছু না মা। প্রিয়ার কথাটা শেষ হয় না, আকাশ শেষ করতে দিলই না। কোনো সতর্কতা ছাড়াই ঠোঁট গুজল প্রিয়ার পাতলা গোলাপি ঠোঁটের ভাঁজে। ঝাঁকুনি দিয়ে উঠল মেয়েটার গোটা শরীর। আনমনেই ডান হাতটা উঠে গেল আকাশের বুকের কাছের পাঞ্জাবির অংশে। খামচে ধরল সেটা। স্পর্শরা আজ বড্ড অবাধ্য, বড্ড কাতর। আকাশের ছোঁয়া আজকে হঠাৎই অন্যরকম শান্তির লাগলো প্রিয়ার। প্রেমিক পুরুষ থেকে তার বৈধ পুরুষ এখন অন্যরকমভাবে লাগবে স্পর্শ, এটাই স্বাভাবিক। আকাশের স্পর্শেরা ভীষণ আদুরে, যেন কত শত চাওয়া পাওয়া একত্র হয়েছে। নরম আদরে আদরে দলিত মথিত হচ্ছে অষ্টাদশীর পাতলা অধরষ্ট
আবেশে চোখ বুজে সে আদর অনুভবে ব্যস্ত প্রিয়া। আকাশ ছাড়ল বেশ সময় নিয়েই, কামুক দৃষ্টি স্থির করল স্ত্রীর ভেজা ঠোঁটজোড়ার দিকে। কি তীব্রভাবেই না টানছে সেটা তাকে। আকাশ নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্লাইড করল সে চুম্বকের মতো টানতে থাকা জায়গাটুকু। হাসকিশোরে বলল, তোমার এই ঠোঁট জোড়া কঠিনভাবে টানছে আমাকে পাখি। সই আবার। প্রিয়া হাঁপাচ্ছে, চোখ বুজে আছে, নিঃশ্বাস ঘন হয়েছে এরই মধ্যে। আকাশের চাপা আজ কোন দিকে মোড় নিবে তা বুঝতে দেরি হওয়ার কথা নয় তার। আকাশ আর এক দফা ঠোঁটে ঠোঁট মেলাতে অনুভব করল প্রিয়ার হাতের মৃদু ধাক্কা। তার বুকে হাত ঠেলে সরতে যাচ্ছে। আকাশ চট করে সরে গেল। প্রিয়ার রক্তি মুখপানে তাকিয়ে শীতল গলে জিজ্ঞেস করল, সরিয়ে দিচ্ছ কেন পাখি? আকাশই খানিকটা চুপ করে প্রিয়ার উত্তরের অপেক্ষায় রইল। পুনরায় হালকা সরে বলল, বাই এনি চান্স? এই মুহূর্তে তুমিই আমার কাছে 2 বছরের সময় চেয়ে বসবে না তো? প্রিয়ার চমক খেল যেন। আকাশ ওই কথা ধরে এখনো বসে আছে। বেচারা বেশ সিরিয়াসভাবে নিয়েছে কথাটা। এখন বুঝতে অসুবিধা হলো না। কোনো মতে নরম আদর শুরুতে প্রিয়ার রেসপন্স বুঝতে চাইছে। আকাশ স্থির প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে প্রিয়ার দিকে। সত্যি তার মাথায় ঘুরপাক খাচ্ছে। প্রিয়া কোনোভাবে কি প্রস্তুত নয়। আকাশের মুখের অবস্থা দেখে আচমকা একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল প্রিয়ার মাথায়। মিহি কণ্ঠে বলল, যদি চাই। আকাশের মুখ এবার দেখার মতো হলো। বুকের বাঁ পাশের তোলপাড় নিয়ে যেখানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে সেখানে এতটা ভোগাচ্ছে তাকে। মেয়েটা আমাকে মেরে ফেলতে চাও পাখি? আজকের রাতে এমন অলক্ষণে কথা কেউ বলে? ভীষণ কাতর শোনালো আকাশের কণ্ঠ। প্রিয়া হাসি চেপে বলল, শুয়ে পড়ুন, জ্বর আপনার শরীরে রেস্ট দরকার। হে জ্বর সে জ্বর নয় পাখি, শুয়ে দেখো একটাবার। এ জ্বর তোমাকে বউ হিসেবে কবুলের পর উঠেছে। তোমাকে তীব্র থেকে তীব্রভাবে শুয়ে দেওয়ার কামনা বাসনায় উঠেছে। পাখি আজ রাতটা মানা করবে? করোনা কেমন মরেই যাব শুয়ে একটু। আকাশের এক নিঃশ্বাসে বলা বেকুল আবদারে নারীত্ব জেগে উঠল মেয়েটার। শ্বাস আটকে গেল কয়েক সেকেন্ডের জন্য। হা করে শ্বাস নিতে নিল এবারে। আকাশের কামুক চোখে তাকিয়ে নিজের ভুরু জোড়া প্রশ্ন তুলে করল, একটু? আকাশ একটানে নিজের পাঞ্জাবিটা খুলে ফেলল। এগিয়ে ঝুঁকে এলো প্রিয়ার দিকে। হাসকি সরবেল, ওই আর কি, ফার্স্ট নাইট যেহেতু একটু না হয় বেশি শুয়ে দেই। প্রিয়া এমন আবদারে মানা করবে? করতে পারবে আদৌ? স্ত্রীর চোখের ভাষা না বোঝার কিছু নেই। আকাশ বুঝে নিল যা বোঝার। এক ধাক্কায় প্রিয়াকে নিয়ে গা এলিয়ে দিল নরম বিছানায়। প্রিয়ার মাথা আকাশের হাতের তালুতে, বালিশে মাথা ঠেকে নিয়ে এখনো। আকাশ হামলে পড়ল এবারে। প্রথমবারের মতো রয়েছে আদর করার ধৈর্য আর অবশিষ্ট নেই তার কাছে। খসখসে হাতে অশালীনভাবে আঁকিবুকি করছে প্রিয়ার শাড়ি ভেদ করে নগ্ন পেটে। আকাশের ব্যস্ত ঠোঁট জোড়া মধুর সন্ধানে মরিয়া, গভীর চুমুতে মধু আস্বাদনে ব্যস্ত যেন সে। প্রিয়া নড়াচড়া করে উঠছে ঘন ঘন, শ্বাস নিতে মরিয়া সে সময়টুকু অবধি তাকে দেয়া হচ্ছে না। প্রিয়া নড়াচড়ার মাত্রা বাড়তে আকাশের তীব্রতা আরও বাড়ল। কামড় বসাচ্ছে পাতলা ঠোঁট জোড়ায়, আবার ক্রমাগত নিজের ঠোঁটের ভিতর টেনে নিয়ে নরম চুমু এঁকে পুষিয়ে দিচ্ছে সেটা। আকাশের ব্যস্ত ঠোঁট এ যাত্রায় নেমে এলো মেয়েটার কণ্ঠদেশে। একে সরিয়ে ফেলা হলো কাঁধের ওপরে শাড়ির আঁচল। ব্যস্ত হাত চলল বুকের ওপরের আবরণ সরাতে। প্রিয়া ভয়ত চোখ খিঁচে সহ্য করতে ব্যস্ত আকাশের পাগলামি। চুমুর তীব্রতায় আবেশে জ্ঞান হারানো উপক্রম প্রিয়ার। শ্বাস জুড়িয়ে আসছে তার। কামড়ে কামড়ে অতিষ্ঠ হয়ে 2 হাতে ঠেলল চওড়া নগ্ন বুক। এক চুল সরাতে পারল না বোধ হয়। উল্টো আকাশের ঠোঁট হাতের স্পর্শরা জায়গা দিল, মরিয়া হলো। একে নারী শরীর অবশিষ্ট রইল না বাড়তি কোনো পরিদেহ কিছু। প্রিয়ার 2 হাত আকাশের ঘাড় পেঁচিয়ে আছে। আকাশের ঠোঁট গলদেশ ছেড়ে বুকের ভাঁজে সে থামতেই খামছে ধরল আকাশের পিঠ। নারী দেহে লুকায়িত ভাঁজে আদর আঁকতে ব্যস্ত আকাশ। প্রিয়া কাঁপছে থরথর করে, হৃৎপিণ্ড খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাচ্ছে যেন। প্রিয়া গোটা শরীর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে যেন। গোঙানি শব্দে বাতাস ভারী হচ্ছে ঘরের। আকাশের দংশনের মাত্রা আচমকা বাড়তে প্রিয়া কেঁপে কেঁপে বলল, থামুন, মরে যাব তো। অবাধ্য নারীত্বের তীব্র আন্দোলনে
শরীর বল হারাচ্ছে প্রিয়ার। আকাশ তাকে ছেড়ে সোজা হলো। শরীরের স্যান্ডো গেঞ্জিটা খুলে ফেলতে উন্মুক্ত হলো বলিষ্ঠ কারুকার্য আকাশ উঠাম দেহ। হার্টবিট দ্রুত থেকে দ্রুততর হলো প্রিয়ার। আকাশের হাত নরমভাবে কোমরের নিচের দিকে বাটনে হাত দিতেই চোখ বুজে ফেলল প্রিয়া। আকাশ ঠোঁট কামড়ে হাসল। এলোমেলো ভঙ্গিতে বিছানায় নগ্ন শূন্যে পড়ে আছে প্রিয়া। ফর্সা মুখটা লাল টকটকে, গোটা শরীরে সপ দাগ এতক্ষণ ধরে করা আকাশের আদর সেগুলো। আকাশ মুখ তুলল, জিভে ঠোঁট ভেজালো, হাঁপাতে হাঁপাতে ফিসফিস করে বলল, ডোন্ট প্যানিক পাখি, ইফ ইট গেটস টু রাফ জাস্ট ট্রাস্ট মি। ওকে বাধা দেবে না আকাশ। আই ক্যান ফিল পাখি, আই থিঙ্ক ইউ আর রেডি নাও টু টেক মি। আকাশ, আমার ভয়। প্রিয়ার কথা শেষ হয় না। কয়েক সেকেন্ডের ব্যবধানে কিছু একটা অনুভব করলো প্রিয়া। না চাইতো আবেদনময়ী চিৎকার বেরিয়ে আসে গলা চিরে। শব্দরা জোরালো হয়, সাথে আকাশের আদর। ইটস ওকে পাখি, টেক ডিপ ব্রেথ। এমন অনুভূতি প্রিয়ার জন্য সম্পূর্ণ নতুন, বিস্ময়কর বলা যায়। ভয় কেটে অন্য অনুভূতিরা ডানা ঝাপটাতে শুরু করে দিয়েছে এরই মধ্যে। সময় গড়িয়ে যাচ্ছে। আকাশ ঘর্মাক্ত শরীরে হাঁপাতে হাঁপাতে মেয়েটার কানের কাছে মুখ নামিয়ে হাসকি সরে বলল, শুড আই স্লো ডাউন পাখি। প্রিয়া দু হাতের 10টা নখে ক্রমাগত আঁচড় কাটছে ব্যস্ত আকাশের গোটা পিঠে। শক্তপোক্ত পিঠেও প্রিয়ার নখ কঠিনভাবে বসে যাচ্ছে। আকাশের প্রশ্নের জবাব দেওয়ার মতো অবস্থায় সম্ভবত প্রিয়া নেই। আগুনের স্পর্শ পুড়িয়ে ফেলছে দুজনকে। আকাশের ঘামে ভেজা মুখ, রাজ্যর মাদকতায় পরিপূর্ণ কামুক চোখের অপলক দৃষ্টি প্রেয়সীর মুখের দিকে। শরীর দুর্বল হয়ে অবশ হয়ে এসেছে, লজ্জায় মরে যাচ্ছে প্রিয়া। তবে অনুভূতিগুলোকে ঠেলে সরাতে পারল না। প্রিয়া ঠোঁট কামড়ে দুদিকে মাথা নাড়ল। আকাশ সন্তুষ্ট হলো যেন। ভেজা ঠোঁট গুজে দিল মেয়েটার ঠোঁটে। সময় নিয়ে চুমুখে হাসকি সরে বলল, সো রাফলি ইজ ওকে দেন ক্রিম। আবহাওয়া অধিদপ্তরের মতে আজকে সমুদ্রের উপকূল অঞ্চলগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তাদের সতর্কতার বিষয়বস্তু, আজ রাতে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা তীব্র থেকে তীব্রতর। তবে সে বাণীকে আপাতত স্থগিত ঘোষণা করে আকাশদের এখানে ঝকঝকে সবকিছু। এখন মাসের মাঝামাঝি, পূর্ণিমা আসতে আরও সম্ভবত দিন 15 লাগবে। গোটা কয়েকটা তারাও ঝলমল করছে আকাশ জুড়ে। নিশুতি রাত হলেও চাঁদ তারার আলোয় আলোকিত বাইরের দিকটা। এদিকটায় কটেজটা দেখে যে কেউ বন বিভাগের সদর দপ্তর বলে ভুল করতেই পারে। কটেজের সামনে দিয়ে মেন রাস্তা অবধি একটা কার চলার মতো চওড়া রাস্তা, আর সেই রাস্তাটা বাদে আশেপাশে লম্বা চওড়া হরেক রকমের গাছগাছলায় পরিপূর্ণ। কতক গাছের নামও এখনো শোনা হয়নি, সম্ভবত পাখির কলতানে সর্বক্ষণ মুখর থাকে চারিপাশ। রাত্রি গভীর হলে ঝিঝি পোকার সাথে নানা জাতের জংলে পশু পাখির হাঁক ডাক কানে আসে। আজও তার ব্যতিক্রম নয়। কটেজের সামান্য দূরে একটা লেকের মতো। এদিকে যে কোনো কটেজের পশ্চিমের ব্যালকনিতে দাঁড়ালে সে লেকের জলের ঢেউ খেলা দেখতে পাওয়া যায়। কটেজের নিস্তব্ধ ঘর জুড়ে দুজন মানবের চাপা ঘন নিঃশ্বাস, চিৎকার, গঙ্গানি আর ঘড়ির টিকটিকের শব্দ। বাইরে অবশ্য পাল্লা দিয়ে নানা জাতের পোকার ডাকাডাকির আওয়াজ। তবে এই চার দেয়ালের ভিতরে এই মুহূর্তে নিজেদের তৈরি করে নেওয়া অন্য দুনিয়ায় থাকা নরনারীর সেসব শব্দ কানে তোলার সময় কোথায়। আজকের রাত পিয়ার জন্য ভীষণ দীর্ঘ। আকাশ দীর্ঘ করছে আদতে। এ রাতের শুরুটা কখন ছিল আর শেষটা কখন হবে তা হাতড়ে পাচ্ছে না মেয়েটা। বিধ্বস্ত তনুদেহে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। হাত দুটো অসাড় হয়ে আকাশের পিঠ জড়িয়ে আছে। আকাশের প্রলয়ঙ্কারী রূপ যখন শান্ত হলো তখন রাতের মধ্যভাগ কেটে ভোর রাতে গিয়ে ঠেকেছে সময়ের হিসেব। দুটো ঘর্মাক্ত মানব দেহ একে অপরের আঁকড়ে ধরে শুয়ে আছে ফুলের বিছানায়। প্রিয়া চোখ মিলে তাকাতে অবধি পারছে না। ঘন ঘন শ্বাস পড়ছে দুজনেরই। মিলে থাকা দেহের সংস্পর্শে একে অপরের হৃৎস্পন্দন তীব্রভাবে অনুভব করছে। আকাশ খেয়াল করলো প্রিয়ার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা। সময় নিয়ে উঠে বসলো, প্রিয়ার দিকে ঝুঁকে ভীষণ নরম কণ্ঠে ডাকলো, পাখি। প্রিয়া উত্তর নিল সাথে সাথেই। ছোট্ট অস্ফুটে আওয়াজ বের হলো, হুম। আকাশ কেন ডাকলো এই মুহূর্তে তা সে নিজেও জানে না। কোথাও একটা অপরাধবোধ কাজ করছে না তো?
মেয়েটার বয়স, নাজুক শরীর, মন মানসিকতা সবেতে নজর দেওয়ার প্রয়োজন ছিল তার। সব মাথা থেকে বের হয়ে ফ্লোরে লুটুপুটি খেয়েছে গোটা সময়। প্রেয়সীর চাপা আর্তনাদও শান্ত করতে পারেনি উথাল পাথাল ঝড়কে। বাইরে ঝড় নাই থাকতে পারে, আবহাওয়া অধিদপ্তর দু একবার ভুল করেই ফেলতে পারে, তবে এই বদ্ধ ঘরের ভিতর আবহাওয়া অধিদপ্তরের অনাকাঙ্ক্ষিত ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলেছে। আকাশে সাড়া না পেয়ে ফুপিয়ে উঠল প্রিয়া। কাপা কণ্ঠে বলল, ঘুমাবো। আকাশের মুখ এবারে সত্যি মলিন হয়ে এলো। প্রিয়া কাঁদছিল গোটাটা সময়। শুরুতে আদরের তীব্রতা মেয়েটাকে আঘাত করতে না পারলেও পরে নিজের মধ্যেই ছিল না। আকাশ প্রিয়ার গ্রীবাদেশে আলতো হাত এগিয়ে মেয়েটার নেতিয়ে যাওয়া শরীরটা তুলে নিল নিজের কোলে। অন্য হাতে হাঁটুর নিচে গলিয়ে পাজা কোলে তুলে দিল। শীতল ললাটে ভেজা চুমু আঁকল শব্দ করে। প্রিয়া নিজে কেঁপে কেঁপে ওঠা শরীরেও স্পষ্ট টের পেল আকাশের শরীরের উষ্ণতা। আকাশের গলায় পেঁচিয়ে ধরার শক্তিটুকু নেই তার। আকাশ খানিকক্ষণ বুকে আগলে রেখে ওকে নিয়ে বিছানা ত্যাগ করতে যাবে, তার আগেই শোনা গেল প্রিয়ার বিধ্বস্ত কণ্ঠস্বর। আবার কোথায় নিয়ে যাচ্ছেন? আকাশ প্রিয়ার পাতলা নগ্ন শরীরটা নিজের সাথে আষ্টে পৃষ্ঠে বুকে জড়িয়ে রেখে উত্তর দিল, শাওয়ার নিতে। আকাশের ঘর্মাক্ত উদম বুকে নাক ঘষল প্রিয়া। আধো গলায় বলল, আপনার জ্বর খুব। আকাশ নিজ টের পাচ্ছে সেটা। জ্বরের তীব্রতায় চোখ বুজে আসছে। দরকার ছিল ওষুধ খেয়ে লম্বা একটা ঘুমে, সেটা না করে টেনে টুনে রাতটা করে ফেলল লম্বা। শরীরের ধকল, এখন দাঁড়িয়ে থাকে কষ্টকর। কিন্তু ফ্রেশ তো হতেই হবে। আমি পারবো না, আপনার গায়ে প্রচুর জ্বর, নামিয়ে দিন আমাকে। প্রিয়ার এই ফাঁকা বলিতে হাসি পেল আকাশের। মেয়েটার কণ্ঠস্বরে বুঝে নিতে হচ্ছে খুব কষ্টে। সেখানে ওকে দাঁড় করিয়ে দেয়া মাত্রই যে ফ্লোরে গড়াগড়ি খাবে তা বুঝতে দেরি হওয়ার কথা নয় আকাশের। বেশ সময় নিয়ে প্রিয়াকে ফ্রেশ করিয়ে নিজেও শাওয়ার নিয়ে আসলো একেবারে। অসময়ে গোসলে দ্বিগুণ ঝিমাচ্ছে মাথাটা। ক্লান্ত শরীরে প্রিয়ার দুর্বল শরীরটা নিজের কাছে টেনে এনে মুখ গুজল মেয়েটার নরম সত্তায়। মেয়েটার পরনে পাতলা একটা নাইটি। আকাশের উদাম শরীরে কোমরে কোনো মতে জড়িয়ে একটা ট্রাউজার। আপনি ওষুধ নিয়ে আসুন, জ্বর বাড়ছে তো। আকাশ নড়াচড়া করে না। প্রিয়সীর কোমর আঁকড়ে বক্ষজোড়ার ভাঁজে মুখ গুজে থাকে। মেয়েলি নেশাক্ত ঘ্রাণ এসে নাকে মুখে বাড়ি খাচ্ছে। বডি ওয়াশের ঘ্রাণ মিশ্রিত হয়ে আরও উন্মাদের মতো ঠেকছে নিজেকে। আকাশের তো এর আগে কখনোই জ্বর এত তীব্রভাবে এসে হানা দেয়নি। একবেলা ওষুধ এনাফ। আজ তার ব্যতিক্রম। এই মেয়েটার শরীরের নেশায় জ্বর কমছে না, এটা আসল কথা। নিশীথের আধার কেটে খানিক বাদে দিনের আলো ফুটতে শুরু করবে। ফজরের আজান হচ্ছে। প্রিয়া এরই মধ্যে ঘুমিয়েও পড়েছে। নিঃশ্বাস ভারী হতে বুকের ভাঁজ থেকে মুখ তুলে কুনুয়ে ভর করে গালে হাত থেকে আতশোয়া হলো আকাশ। সামনে বেঘরে ঘুমোচ্ছে তার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। লাভ অ্যাট ফার্স্ট সাইট ছিল বুঝি সেটা। আকাশ মৃদু হাসে হাত বাড়িয়ে আঙুলের আঁকিবুকি করে প্রিয়ার নরম কোমল মুখখানায়। মখমলের মতো তুলতুলে সদ্য 18 পেরিয়ে 19-এর কাছাকাছি। এই মেয়েটাকে দেখে 7 মাস সাতেক আগে থমকে গিয়েছিল আকাশের হৃৎপিণ্ড। ভুলে গিয়েছিল পলক ফেলতে। মেয়েটার নীল শাড়ি পরা ছিল সেদিন। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল পাহাড়ের বুকে। আকাশ গ্রীবা বাড়িয়ে আলতো চুমু আঁকল প্রিয়ার ঠোঁটে একবার দুবার। তৃতীয়বার গিয়ে পুনরায় খেই হারালো। ঘুমের ঘরেও মেয়েটা টের পেল আকাশের আগ্রাসী আদর। শ্বাস নিতে না পেরে নড়েচড়ে উঠল। বিছানায় এলিয়ে থাকা হাতে সরাতে চাইল আকাশকে। কাঁচা ঘুম সবই এত গভীর স্পর্শে ভেঙে যেতে সময় লাগলো না। আকাশের দৃষ্টিতে যখন দৃষ্টি মিলল তখন হয়তো হুঁশ হলো আকাশের। অস্থির ভঙ্গিতে ছেড়ে দিল নিজের ঠোঁট কামড়ে প্রিয়ার মুখ আজলায় নিয়ে শান্ত কণ্ঠে বলল, সরি পাখি, এক্সট্রিমলি সরি। আর বিরক্ত করব না, ঘুমাও। সত্যি বিরক্ত করব না। প্রিয়া ঠোঁট টিপে হাসল। ফ্যাকাশে হয়ে থাকা মলিন মুখে সে দৃশ্য দৃশ্যমান হলো না। সে হাসি। আকাশের চোখজোড়া তখন অস্বাভাবিক রক্তিম। প্রিয়া ইশারায় বালিশে মাথা রাখতে বলল। আকাশ রাখল। প্রিয়ার দিক ঘুরে শুলো মাথার নিচে এক হাত রেখে। প্রিয়ার নিজের ব্যথায় জর্জরিত শরীরটি এগিয়ে নিয়ে ঘেঁষে গেল আকাশের বলিষ্ঠ দেহের সাথে। নিজের হাতটা এগিয়ে আকাশের পেট আঁকড়ে ধরল। জ্বর ঝাঁকি এসেছে, বুঝতে পারছে না নাকি জ্বরে মাথা এলোমেলো হয়ে গেছে। এখন ঘুমান।
আকাশপ্রিয়ার আধভেজা চুলে হাত গুলিয়ে দিল, মাথাটা টেনে এনে চেপে ধরল নিজের বুকের সাথে। শান্ত অথচ ভীষণ কামুক গলায় বলল, আই ওয়ান্ট মোর পাখি। ঝনঝন করে উঠল প্রিয়ার কান। সাদা হয়ে যাওয়া রক্তশূন্য মুখটাতে রাজ্যের রং এসে ধরা দিল। লজ্জায় রাঙা হয়ে গেল মুখটা। মানুষপটে ভেসে উঠল গোটা রাতের আকাশের করা পাগলামি। চিনচিন ব্যথায় জর্জরিত শরীর জানান দিচ্ছে আকাশ কতটা গভীরে টেনেছিল তাকে। প্রিয়া আকাশের বুকে মুখ লুকিয়ে থাকে, মিনমিন গলায় বলে, আমার শরীর খারাপ লাগছে। চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে আকাশ বউকে কাছে পেয়ে পাগল হয়ে গিয়েছে। কি বলছে, কি ভাবছে, কি চাইছে খেয়ালি করতে পারছে না সে। আকাশ আর কোনো সারশব্দ করে না, প্রিয়াকে কাছে টেনে নেয়, শক্ত করে চেপে রাখে বুকের ভিতর। সমীর যখন হাসপাতালের 203 নম্বর কেবিনের সামনে এসে দাঁড়ালো তখন সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। সারা রাত না ঘুমাতে পারার দরুন চোখের নিচে কালো দাগ বসে গিয়েছে, রক্তিম হয়েছে আখি জোড়া। মাথায় অসহ্য ব্যথা। কেবিনের সামনে একজন হাবিলদার বসা। হিসেব মতো রিয়ান এখন জেলে থাকার কথা, নেহাত গুরুতর অসুস্থ, তাই পুলিশ পাহারায় হসপিটালে ভর্তি। পুলিশকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে সমীর যখন কেবিনে ঢুকলো তখন রিয়ান বেঘরে ঘুমাচ্ছে। বিদ্রুপের হাসি হাসল সমী, শব্দহীন চেয়ারটা টেনে এনে বসলো পাশে। কাল সারা রাত ছটফট করেছে, হুট করে দুদিনের মধ্যে কারোর প্রতি ভালোবাসা জন্মাতে পারে কিনা জানা নেই সমীর। তবে তার গর্ভের সন্তানের বাবা হিসেবে যতটুকু চাওয়া যায় একটা মানুষকে, আজকাল রিয়ানকে সে ততটুকুই চাওয়া শুরু করেছে। নিজের এই পরিবর্তনে নিজে হতভম্ব হয় সে। যতবার ভাবতে বসে ততবার খেয়াল হয় কতটা ভালোবাসার কাঙ্গালিনী সে। 2 দিন হলো আমাদের বিয়ে হয়েছে রিয়ান, ভাবতে পারো আমি তোমাকে বিয়ে করেছি, তোমার সন্তান নিজের গর্ভে নিয়ে ঘুরছি। ভাগ্য আমাদের কোথা থেকে কোথায় এনে দাঁড় করালো। দেখতে পাচ্ছ, এই সন্তানকে আমি একটু আঘাতের কথা ভাবতে পারছি না। দুনিয়া থেকে সরিয়ে দেওয়া তো দূরে থাক, এটা কি খোদার মর্জি? রিয়ানের সারা শব্দ পাওয়া গেল না। সমী খেয়াল করলো সে নিজে কাছে, চোখ দিয়ে অঝরে নোনা জল গড়িয়ে পড়ছে। তার কেন মনে হচ্ছে তার কেউ নেই। এই সন্তানও কি তার মতো করেই বড় হবে কোনো এক অসুস্থ পরিবেশে? না চাইতেও কান্নার শব্দ বাদ মানল না। উহু করে কেঁদে ফেলল মেয়েটা। রিয়ানের সেন্স ছিল, সুতরাং ঘুম ভেঙে গেল কান্নার আওয়াজে। চোখ মিটমিট করলো, তার হাতের ওপর মাথা ঠেকে কাঁদছে কেউ। ঔষধের রেশ সাথে ঘুমের রেশ সব মিলিয়ে একটা নামই মাথায় আসলো তার। অস্ফুটে ডেকে উঠল, প্রিয়া। পরিচিত কণ্ঠে অন্য নাম শুনে ঝট করে মুখ তুলল সমী। রিয়ান তাকিয়ে, তবে তাকে আশা করেনি। করলে প্রিয়ার নামে ডাকতো না। রিয়ান ভুল ভেঙেছে বইকি রিয়ানের। সৌমিকে দেখে রাজ্যের বিরক্তি এসে হানা দিল চোখে মুখে। নিজের হাত সরিয়ে নিল তৎক্ষণাৎ। দরজার দিকে তাকিয়ে খুঁজলো কাউকে। তোমাকে এখানে আসার পারমিশন দিয়েছে কে? তোকে প্রিয়াকে দিত। শাটা সমী, এখানে কি কাজ তোমার? প্রিয়ারই বা কি কাজ? বিরক্তির পরিমাণ বাড়লো, বই কমলো না। সকাল সকাল হাসপাতালের বেডে ঘুম ভেঙে তার জীবনের আরেক রোগ সামনে বসা দেখতে তার মোটেই ভালো লাগলো না। আর সমীর এই হেয়ালি তো আরও পোষালো না অসুস্থ শরীরে। দাঁতে দাঁত পিষে বলল, ফাঁসি দিয়েছেও ভাই তুমি আমাকে। মলিন হাসলো সমীর, শান্ত গলায় বলল, তোমার বউ, তার উপর তোমার অনাগত সন্তানের মা আমি রিয়ান। যা ফাঁসানোর তুমি আমাকে ফাঁসিয়েছ। এই কথাগুলো আরও যন্ত্রণা দেয় রিয়ানকে। অশান্তিতে মস্তিষ্ক ফেটে যেতে চায়। তোমার মতো মেয়ে কারোর বউ হওয়ার যোগ্য, মা হওয়ার যোগ্য? তুমি তো বাবা বা স্বামী কোনোটাই হওয়ার যোগ্য নও। তবু আমি মেনে নিয়েছি। বাঁকা হাসলো রিয়ান, বাঁকা গলায় বলল, তুমি মেনে নেওয়ারকে? আমি মানি না সেসব। মানি নয় বিয়ে, আর না তো এই সন্তান। এটা তোমার সন্তান রিয়ান। অশ্লীল হাসলো রিয়ান, চোখ বুজে এলো হাসির তীব্রতায় প্রমাণ কি। স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে সমী, তবে নিজেকে সামলে তৎক্ষণাৎ ফোন থেকে ডিএনএ রিপোর্ট খানা ধরে রিয়ানের মুখের সামনে। তা দেখেও ভাবান্তর হলো না রিয়ানের মধ্যে, বরং দ্বিগুণ বিদ্রুপের সুরে বলল, তোর বাপের যত টাকা, ডিএনএ রিপোর্ট আর এমন কি? দীর্ঘশ্বাস ফেলে সমী। এসবই তার পাপের ফল, পাপ সম্পর্ক। সেই পাপের ফসল নিয়ে এত যুদ্ধ। সমী শান্ত, ভীষণ শান্ত আজকে। কার জন্য এত নাটক করছে প্রিয়া? জানতে না আমি মা হচ্ছি, তারপরও গিয়েছিল ওকে বিয়ে করতে?
ভালোবাসি আমি ওকে। রিয়ানকে পোড়াতে শব্দ করে হাসলো সৌমি। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কেবিনে বদ্ধ জানালা হাট করে খুলে দিল কয়েদির মতো ট্রিটমেন্ট। বাড়ির আলো দেখতে পাওয়ার উপায় নেই, জানালা খুলেও সৌমি পিছনে না ফিরে পড়ল। প্রিয়া আকাশের আদরে ছটফট করছে কাল গোটাটা রাত, তারপর চাই ওকে। রিয়ান স্তম্ভিত হয়ে গেল। মানে বাচ্চা নাও তুমি, বিয়ে করেছে কাল প্রিয়াকে আকাশ। ওদের বাসরাত ছিল কাল, দেখো গিয়ে রাতের ঘুম এখনো ঘুমাতেই পারেনি মেয়েটা তোমার বন্ধু। টেবিলের ওপরে থাকা কাঁচের গ্লাস ছুঁড়ে দিল রিয়ান দেয়াল লক্ষ্য করে। শব্দ করে খান খান করে হয়ে গেল সেটা। 2-3 টুকরো এসে সৌমির হাত পায়ে কেটে ছিঁড়ে গেল। সৌমি নির্বাক হয়ে দাঁড়িয়ে, মুখে কোনো ব্যথার ছাপ নেই। রেগে লাভ কি বিশ্বাস হয় না? প্রমাণ লাগবে এটারও? গাধা তুমি রিয়ান। একে অপরকে ভালোবাসে ওরা, জোর খাটিয়ে সব হয় না। রিয়ানের তপ্ত চোখের দৃষ্টিতে ভস্ম করে ফেলতেছিল সৌমিকে। সৌমি বাঁকা হাসি উপর দিল রিয়ানকে। ঠান্ডা মেজাজে এসে আজকে জেল থেকে আমি না ছাড়ালে বাঁচাতে পারবে না তুমি, তবে বের হলে আমার দায়িত্ব নিতে হবে, এমন শর্ত আমি দেব না। আমি পরনির্ভরশীল নারী নই। তোমার মতো রাস্কেলের দুর্গন্ধযুক্ত কথা জাস্ট এই বাচ্চাটার জন্য সহ্য করা। না হলে সৌমি ভালোবাসে এতটা অন্ধ হবে এ ভাবা অন্যায়। কিছুক্ষণ আগে অবধিও অন্য ধারণা ছিল, তবে শুনে রাখ, নিজে থেকে যদি না শুধরাও তবে আমি জোর করব না। একটা সময় আসবো যখন তুমি হাড়ে হাড়ে টের পাবে, কিন্তু তখন তোমার কথা বাদই দাও, এ বাচ্চাটাকেও আমি ছুঁতে দেব না তোমাকে। সেদিন টের পাবে রাগে জেদে অন্ধ হয়ে নিজের কি হারিয়েছ। সৌমি দাঁড়ায় না আর, হাসতে হাসতে বেরিয়ে যায় সেখান থেকে। সৌমির কথাগুলো কানে নিল রিয়ান, তবে মন অবধি হয়তো পৌঁছাতে পারল না। মিষ্টি রোদ এসে ছড়িয়ে আছে গোটা ঘর জুড়ে। কয়েকখানা সূর্য রশ্মির তীক্ষ্ণ রেখা ছুঁয়ে দিয়েছে প্রিয়ার মুখ। নড়েচড়ে উঠল প্রিয়া, নিজেকে আবিষ্কার করলো আকাশের বেডরুমে। কালো বেডশিটের ওপর ফুলের ছড়াছড়ি, তার ওপর একে অপরকে আঁকড়ে ধরে শুয়ে আছে আকাশ প্রিয়া। আকাশের পেশুল বাহুতে মাথা রাখা তার। রোদ পড়েছে আকাশের চোখে মুখেও। সে নিজেও চোখ মুখ কুঁচকে আছে, তীর তীর করে কাঁপছে চোখের পাপড়ি। প্রিয়া নিজের হাত তুলে আড়াল করলো রোদ। কাঁপতে থাকা চোখের পাতে স্থির হলো আকাশের। প্রিয়া মিষ্টি হাসলো, বারংবার সরিয়ে নিচ্ছে হাত। ততবার চোখ কুঁচকে ফেলেছে আকাশ। লোকটাকে বিরক্ত করতে বেশ লাগছে। আরও একটু বিরক্ত করার নিমিত্তে নাক চেপে ধরল প্রিয়া। পাখি। আকাশ চোখ মুখ কুঁচকে ফেলায় ঠোঁট টিপে হেসে ফেলল প্রিয়া, তবে ছাড়ল না। উল্টো ফিসফিস করে বলল, কি যেন বলেছিলেন? কার যেন দম অনেক, এখন এতটুকুতে ছটফট করছেন? আকাশ ঘুম ঘুম চোখে তাকালো। ঘুম ভেঙে চোখ খুলে দেখলো আশেপাশে শুয়ে তার ভালোবাসা, তার স্ত্রী, তার প্রেয়সী। এরকম একটা অভাবনীয় সকাল বহুদিনের স্বপ্নে তার। প্রিয়ার মুখ জুড়ে দুষ্টু হাসে। আচমকা প্রিয়া অনুভব করলো একটা ভারী শরীরের নিচে চাপা পড়েছে সে। তার এলোমেলো চুলগুলো এক হাতে গুছিয়ে সরিয়ে দিল মুখের উপর থেকে। গভীর দৃষ্টিতে অবলোকন করলো প্রেয়সীর মুখের প্রতিটি ভাঁজ। হাসকিশোর বলল, আমি যে এত সহজে হাঁপাই না সেটা এখনো সন্দেহ আছে পাখি। কাল রাতের পারফরমেন্সে আনা ছিল না। আকাশের লাগাম ছাড়া কথায় লজ্জাবতী লতার মতো মিয়ে গেল প্রিয়া। উষ্ণ ভাব বের হচ্ছে দোকান থেকে। এলোমেলো দৃষ্টি নামিয়ে নিল। ঠোঁট কামড়ে ধরে দু হাতে সরাতে চাইল আকাশকে। আকাশ সরল নাই তো, বরং নিজের ভারী শরীরের ভার ছেড়ে দিল প্রিয়ার ছোট্ট শরীরের ওপর। ইস, সরুন, মরে যাব তো। আপনার শরীরে ভার কত আন্দাজ আছে? উফ। আকাশ নাক ঘষল প্রিয়ার কণ্ঠদেশে। শিউরে উঠল মেয়েটার গোটা শরীর। বুকের ওপরে ঢেকে থাকা কমফোর্টার আলতো হাতে সরিয়ে দিল আকাশ। দুধে আলতা শরীরে পার্পেল স্টেইনগুলো জলজল করছে। আকাশ বিছানায় গায়ে এলিয়ে মুখ গুজে রইল প্রিয়ার কণ্ঠদেশে। প্রিয়া নরম হাতে হাত বুলিয়ে দিচ্ছে আকাশের চুলে। ভালোবাসি। আকাশের মুখে এই কথাটা কাল সারা রাত থেকে অগণিতবার শুনেছে প্রিয়া। যতবার শুনছে ততবারই চোখের পানি এসে জমা হয়েছে। আকাশের দৃষ্টি এড়ায়নি সেটা। মেয়েটা যে ভীষণ খুশি এই শব্দটা শুনে, এটা সে বোঝে। প্রিয়া আধো ঘুমে নাক ঘষল আকাশের উদাম বুকে। হুট করে বিবাহিত তারা। বিশ্বাস হয়? এতদিন কাছে আসতে কত হেজিটেশন, কত বাধার কথা মনে আসতো, অথচ আজ
আজ হুট করেই একটা নতুন দিনের সূচনা হলো স্বামীর বুকে। তার ভালোবাসার পুরুষের বুকে গত একটা রাতে বদলে গেল অনেক কিছু। তার নারী জীবন পূর্ণতা দিল তার বৈধ পুরুষ, কোনো এক অভাবনীয় স্বপ্নের মতো স্বপ্না। প্রিয়া মৃদু হেসে ঘুম জড়ানো কণ্ঠে বলল, আমরা সত্যিই বিবাহিত। আসসালামু আলাইকুম। আজকে দুটো অনেক বড় পর্ব দিয়েছি, কিন্তু আপনারা যদি লাইক না করেন, কমেন্ট না করেন, তাহলে প্রত্যেক দিন এইরকম ভিডিও বানাবো কিভাবে? আপনাদের লাইক আর কমেন্টে তো আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। প্লিজ লাইক করেন, কমেন্ট করেন, আর সাবস্ক্রাইব সেটা নাই বা করলেন, কারণ আপনারা তো সাবস্ক্রাইব করেনই না। আসসালামু আলাইকুম।